মেঘ গর্জনে আমি আকাশের পানে চাইলাম। চারপাশটা বেশ অন্ধকার। অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসছিল একটানা চিৎকারের শব্দ। ওই শব্দ শুনেই আমার বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। হ্যাঁ, এইটা তো ওই মেয়েটার গলার আওয়াজ, যে কিনা আমাকে জল দিয়েছিল। আমি দ্রুত পদক্ষেপে ওই মেয়েটার আওয়াজ যেদিকে থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। নদীর চরের কাছে যে ছোট্ট অরণ্যটা আছে, ওইখানেই ওই মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সে কেঁদে কেঁদে বারংবার বলছিল, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। তোকে তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তুই তুই একটা নরখাদক। আমি কিন্তু থেমে যাওয়ার বা ভয় পেয়ে পিছু হটবার ছেলে নই। আমি আধারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর যতই এগিয়ে যাচ্ছিলাম ততই আমার কানে ওই মেয়েলি স্বরটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। দেখলাম অরণ্যের মাঝে যেখানে আগুনের শিখাটা জ্বলছে, ওইখানেই হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ওই মেয়েটা। মেয়েটার নাম স্নিগ্ধা। চোখের জল ফেলতে ফেলতে সে প্রায় খাবি খাচ্ছিল। সামনে একজন ষণ্ডামার্কা তান্ত্রিক বসে কি সব উপাচার বিধি পালন করছিল। একটা কাটা ছাগলের মাথার উপর সে পরিয়ে দিল টকটকে লাল রঙের জবার মালা। তারপর এক চিমটে সিঁদুর নিয়ে ওই মেয়েটার দিকে এগিয়ে গিয়ে সে তখন তাকে সেটা পরাতে উদ্যত হলো। আর আমি এক মুহূর্তে অপেক্ষা করতে পারলাম না। আমার আতঙ্ক বিস্ময়ে পরিণত হলো। অদম্য সাহস নিয়ে এগিয়ে গেলাম সেদিকে। স্নিগ্ধাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। মুহূর্তের মধ্যে আমার সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। আমি শিকারীর মতো ঝাঁপিয়ে পড়লাম তান্ত্রিকের উপর। তার জটা ভরা চুল হাতের মুঠোয় ধরে সজোরে একটা টান দিলাম। তান্ত্রিক এতটাই অপ্রস্তুত ছিল যে কিছু বোঝে ওঠার আগেই উল্টে পড়ে গেল। তার হাত থেকে সিঁদুরের কৌটোটা ছিটকে পড়ল দূরে। তান্ত্রিকের আকস্মিক চিৎকারে জঙ্গলের নৈশব্দ ভেঙে গেল। সে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে সময় দিলাম না। আমার মাথায় তখন একটাই চিন্তা, স্নিগ্ধাকে মুক্ত করা। স্নিগ্ধা তখনও ভয়ে কাঁপছিল। তার চোখ ভরা ছিল যন্ত্রণা, অসহায়ত্বে। তান্ত্রিকের পাশে পড়ে থাকা একটা ধারালো ছোরা দেখতে পেলাম। দ্বিধা না করে সেটা হাতে তুলে নিলাম এবং স্নিগ্ধার হাতের বাঁধন কাটতে শুরু করলাম। তান্ত্রিক ততক্ষণে সামলে উঠেছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে হাতের ইশারায় তার অনুচরদের ডাকল। কোথা থেকে যেন 4-5 জন বিশাল দেহী লোক লাঠি হাতে ছুটে এলো। তাদের দেখে স্নিগ্ধা আরো বেশি আতঙ্কিত হয়ে উঠল, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। এক হাতে ছোরা আর অন্য হাতে স্নিগ্ধাকে ধরে আমি প্রতিরোধের জন্য প্রস্তুত হলাম। আমি দ্রুত স্নিগ্ধার হাতের বাঁধনটা কেটে দিলাম। পা দুটো তখনও বাঁধা ছিল। আমি তাকে টেনে তুলে বললাম, পালাও স্নিগ্ধা, যত দ্রুত পারো পালাও। স্নিগ্ধা যদিও ভীত ছিল, কিন্তু আমার কথায় যেন এক নতুন শক্তি পেল। সে দ্রুত তার পায়ের বাঁধন খুলে উঠে দাঁড়ালো, কিন্তু পালানোর পথ সহজ ছিল না। তান্ত্রিকের অনুচররা আমাদের ঘিরে ফেলল। তারা লাঠি উঁচিয়ে আমাদের দিকে তেড়ে এলো। আমার হাতে ছোড়া থাকলেও এতগুলো লোকের সাথে একা লড়া সহজ ছিল না। আমি স্নিগ্ধাকে আমার পেছনে রেখে প্রতিরোধের চেষ্টা করলাম। প্রথম আক্রমণকারী আমার দিকে লাঠি নিয়ে তেড়ে আসতেই আমি দ্রুত একপাশে সরে গিয়ে তার হাতে থাকা লাঠিতে আঘাত করলাম। লাঠিটা ছিটকে গেল তার হাত থেকে, কিন্তু এর মধ্যেই অন্য একজন আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম এভাবে একা লড়ে বেশি দূরে যাওয়া যাবে না। স্নিগ্ধাকে রক্ষা করাই ছিল আমার মূল লক্ষ্য। হঠাৎ স্নিগ্ধা আর্তনাদ করে উঠল, সাবধান। আমি ঘুরে তাকাতেই দেখলাম তান্ত্রিক একটা অদ্ভুত মন্ত্র পড়ে আমার দিকে কিছু একটা ছুঁড়ে মারল। আমি বিদ্যুৎ গতিতে সরে গেলাম, আর সেই মুহূর্তে একটি আগুনের শিখা আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছিল। তান্ত্রিকের জাদু এবং তার অনুচরদের আক্রমণ সব মিলিয়ে আমাদের বাঁচার আশা ক্ষীণ মনে হচ্ছিল। হঠাৎ করে মেঘের গর্জন আরো তীব্র হয়ে উঠল। বিদ্যুৎ চমকাতে শুরু করলো ঘন ঘন। মনে হলো আকাশ যেন আমাদের পক্ষে এসে দাঁড়িয়েছে।
এক পশলা প্রবল বৃষ্টি নামলো মুহূর্তের মধ্যে, যেন প্রকৃতি নিজেই এই অশুভ কাজ বন্ধ করতে চাইছে। বৃষ্টির কারণে তান্ত্রিকের মন্ত্রপাঠে ব্যাঘাত ঘটল। আগুনের শিখাগুলো নিভে যেতে লাগলো। অনুচররা বৃষ্টির কারণে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ল ঠিকই। আমি এই সুযোগটাই খুঁজছিলাম। আমি স্নিগ্ধাকে নিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে পালাতে শুরু করলাম। পিচ্ছিল মাটি এবং ঘন গাছের ডালপালা আমাদের পথ কঠিন করে তুললেও আমরা থামলাম না। পেছন থেকে তান্ত্রিকের ক্রুদ্ধ চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমরা দৌড়চ্ছিলাম। স্নিগ্ধা আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ একদল লোককে মশাল হাতে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম তারা গ্রামের মানুষ। বৃষ্টির মধ্যে তারা আমাদের খুঁজতে বেরিয়েছিল। তাদের দেখে তান্ত্রিক এবং তার অনুচররা পিছু হটল। গ্রামবাসীর সাহায্যে আমরা সেই ভয়ঙ্কর রাতে সেই তান্ত্রিকের হাত থেকে মুক্তি পেলাম। স্নিগ্ধার চোখ তখনও জলে ভরা ছিল, তবে এবার সেই জল ছিল স্বস্তির। আমি উপলব্ধি করলাম সাহস এবং মানুষের প্রতি বিশ্বাসী অন্ধকারকে দূর করতে পারে। গ্রামের লোকজনের সাহায্য পেয়ে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। মশাল আর লণ্ঠনের আলোয় আলোকিত পথ ধরে আমরা গ্রামের দিকে এগোতে লাগলাম। কিন্তু স্নিগ্ধা তখনও কাঁপছিল। তার চোখ দুটো তখনও ভয়ে বিস্ফারিত ছিল। আমি ওর হাত ধরে হাঁটছিলাম। গ্রামের এক বয়স্ক মহিলা স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আর তাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন। গ্রামের কাছাকাছি পৌঁছতেই স্নিগ্ধা হঠাৎ করে দুর্বল হয়ে পড়ল। তার পা আর চলছিল না। সে আমার হাতের উপর ভর করে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর হঠাৎ করেই ওর শরীরটা এড়িয়ে গেল। স্নিগ্ধা বলে আমি ওকে ধরে ফেললাম। গ্রামের কয়েকজন লোক দ্রুত এগিয়ে এসে ওকে ধরাধরি করে গ্রামের ভেতরে নিয়ে গেল। স্নিগ্ধাকে গ্রামের মোড়লের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানেই একজন গ্রাম্য কবিরাজ এলেন। কবিরাজ স্নিগ্ধার হাত ধরে নাড়ি পরীক্ষা করলেন এবং কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। স্নিগ্ধা তখনও অচৈতন্য ছিল, তবে তার মুখে কেমন যেন বিড়বিড় করার শব্দ শোনা যাচ্ছিল। আমি তার পাশে বসেছিলাম। তখনও আমার মনে সেই ভয়ঙ্কর রাতের ছাপ স্পষ্ট। কবিরাজ কিছু জড়িবুটি বেটে স্নিগ্ধার মুখে দিলেন। ধীরে ধীরে স্নিগ্ধার জ্ঞান ফিরতে শুরু করলো, কিন্তু তার চোখ দুটো খুললেও তার দৃষ্টি ছিল ঘোলাটে। সে অবিরত বিড়বিড় করে যাচ্ছিল, যেন সে তখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে আটকে আছে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, তুই নরখাদক। তোকে তোকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। স্নিগ্ধা স্পষ্ট কণ্ঠেই বলতে লাগলো সেই কথাগুলো। তার কথাগুলো শুনে গ্রামের সবাই স্তম্ভিত হয়ে গেল। তার সেই উক্তিটা আমার মনে পড়ল। তোকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তাহলে কি স্নিগ্ধা আর সেই তান্ত্রিকের মধ্যে কোনো অতীত সম্পর্ক ছিল? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরতে লাগলো। স্নিগ্ধার প্রলাপ শুনে গ্রামের মানুষের মনেও এক ধরনের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মোড়ল নিজে উদ্বিগ্ন মুখে স্নিগ্ধার কপালে হাত রাখলেন। কবিরাজ মশাই স্নিগ্ধার মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারছিলেন। তিনি সবাইকে শান্ত হতে বলে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ঘটেছিল বলেন দেখি ঠাকুর মশাই? মেয়েটি এমন প্রলাপ বকছে কেন? আমি তান্ত্রিকের আস্তানায় আমাদের সঙ্গে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। সেই অন্ধকারে স্নিগ্ধার কান্নার শব্দ থেকে শুরু করে তার বাঁধন মুক্ত করা পর্যন্ত সব ঘটনা। আমি বিশেষ করে উল্লেখ করলাম মেয়েটির মুখে বলা ওই আক্ষেপসূচক কথাটি। আমার কথা শেষ হতেই কবিরাজ মশাই মাথা নেড়ে বললেন, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এই মেয়ে নির্ঘাত কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, আর ওর প্রলাপে যা বলছে তা হয়তো ওর অবচেতন মনের গভীর থেকে উঠে আসছে। ঠিক তখনই স্নিগ্ধা আবার বিড়বিড় করে উঠল, আমি ওকে বিশ্বাস করেছিলাম। ও বলেছিল আমাকে সুখী করবে, কিন্তু কিন্তু
ও তো নরখাদক। মোড়ল মশাই এবার সরাসরি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, নরখাদক? এসবের মানে কি? আপনি কি ওই লোকটিকে আগে কোথাও দেখেছেন? আর স্নিগ্ধামার সঙ্গে ওর কি সম্পর্ক থাকতে পারে? মাথা নেড়ে বললাম, আমি লোকটিকে আগে দেখিনি, আর স্নিগ্ধার সঙ্গে তার কি সম্পর্ক সেটাও আমার অজানা। তবে তান্ত্রিকের আচরণ আর স্নিগ্ধার প্রলাপ শুনে মনে হচ্ছে তাদের মধ্যে একটা গভীর হয়তো বা ভয়ঙ্কর কোনো সম্পর্ক ছিল। গ্রামে একজন বয়স্ক মহিলা তখন এগিয়ে এসে ফিসফিস করে বললেন, এই তান্ত্রিকের নামটা কি রক্তেশ্বর? আমি চমকে উঠলাম। এই এই নামটা আমি আগে শুনিনি, কিন্তু স্নিগ্ধার প্রলাপে এই নামটা কি এসেছিল আমার ঠিক মনে পড়ল না। কিন্তু গ্রামের লোকজনের চোখে মুখে এক ধরনের চাপা আতঙ্ক দেখতে পেলাম। মোড়ল মশাই মহিলাটিকে থামিয়ে দিলেন এবং গভীর চিন্তায় ডুবে গেলেন। মনে হলো যেন মোড়ল কিছু একটা জানেন, যা তিনি এই মুহূর্তে প্রকাশ করতে চাইছেন না। স্নিগ্ধার প্রলাপ এবং গ্রামের মানুষের নীরবতা এক অশুভ ইঙ্গিত দিচ্ছিল। সেদিনটা ছিল এক অন্যরকম বিকেল। কর্মব্যস্ততা শেষে কলকাতার চেনা পথে হাঁটছিলাম। মনের মধ্যে এক হালকা ফুরফুরে ভাব, কিন্তু আকাশের পশ্চিম কোণে তখন ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। প্রকৃতি যেন জানান দিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি নামবে। আমি অবশ্য দমার পাত্র নই। হঠাৎই মনে পড়ল, এমন বৃষ্টি ভেজা দিনে যদি তারানাথের কাছে যাই তাহলে মন্দ হবে না। যদিও আমি নাস্তিক, কিন্তু তারানাথের বলা গল্পগুলো আমার আর কিশোরীর মনে গভীর রেখাপাত করে বলে বাদলার দিনগুলো ঘণ্টাখানেক ওনার কাছেই কাটাই। বাড়ি থেকে বেরিয়ে আসতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। রাস্তাঘাট প্রায় ফাঁকা। গুটি কয়েক পথচারী দ্রুত আশ্রয় খুঁজছে। আমি অবশ্য বৃষ্টির পূর্বাভাস পেয়েই একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ছাতাটা খুলতেই টিপটিপ বৃষ্টিটা মুষলধারে নামল। চারপাশটা যেন এক মায়াবী অন্ধকারে ঢেকে গেল। আমি পা চালালাম দ্রুত। রাস্তার মোড়ে একটা ছোট চায়ের দোকান, চারপাশে টিনের চাল, কয়েকটা নড়বড়ে বেঞ্চি পাতা। দোকানের ভেতর থেকে ধোঁয়া উঠছে আর চায়ের মিষ্টি গন্ধ ভেসে আসছে। বৃষ্টির দাপট থেকে বাঁচতে অনেকেই সেই দোকানে আশ্রয় নিয়েছে। আমিও ভাবলাম বৃষ্টির দাপট কমা পর্যন্ত এইখানেই একটু জিরিয়ে নিই। আমি যখন চায়ের দোকানের বেঞ্চিতে বসে গরম চায়ে চুমুক দিচ্ছিলাম, হঠাৎই আমার কাঁধে একটা মৃদু হাতের স্পর্শ অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি বৃষ্টি ভেজা ছাতা হাতে দাঁড়িয়ে আছে কিশোরী সেন। তার ভেজা চুল আর হাসি মাখা মুখ দেখে মনটা এক অনাবিল প্রশান্তিতে ভরে গেল। সে মৃদু হেসে বলল, খবর কি এই বাদলার দিনে চায়ের দোকানে যে? আমিও হেসে উত্তর দিলাম, তোমার খবর কি? এই বৃষ্টিতে ছাতা মাথায় কোথায় গিয়েছিলে? কিশোরী আমার পাশে এসে বসল। সে পেয়ালা হাতে নিয়ে চায়ে একটা চুমুক দিল এবং বলল, আর বলো না, তারানাথের কাছেই যাচ্ছিলাম, ভাবলাম তুমিও হয়তো থাকবে। আমি মুচকি হেসে বললাম, আমারও একই চিন্তা ছিল। তবে তারানাথের কাছে পৌঁছানোর আগেই বৃষ্টিটা এমন দাপট দেখালো যে এই দোকানে আশ্রয় নিতে হলো। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না সহজে থামবে। যাকগে, তোমার কি খবর? এই যা বৃষ্টি চলছে, বৃষ্টির দিনে একদম ভালো লাগছে না। ওই দেখো, এই বুঝি বৃষ্টি থেমেছে। বিভূতি, এখনই সুযোগ, চলো এইবার বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। কিশোরীর কথায় আমি সম্মতি জানালাম। আমরা যখন তারানাথ চক্রবর্তীর জীর্ণ বাড়ির সামনে পৌঁছলাম, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল।
পুরনো কাঠের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল ধূপ আর পুরনো বইয়ের চেনা গন্ধ। তারানাথ তাঁর চিরাচরিত ভঙ্গিতে তক্তপোষের উপর বসেছিলেন, হাতে একটা প্রাচীন পুঁথি। তার চারপাশে ছড়ানো ছিল অজস্র বই আর কাগজপত্রের স্তূপ। আমাদের দেখে তিনি মুখে এক প্রশান্ত হাসি ফুটিয়ে বললেন, আরে এসো এসো বিভূতি আর কিশোরী, জানতাম তোমরা আসবে। এই পাতলার দিনে আমার এই জীর্ণ কুটিরে তোমরা ছাড়া আর কেই বা আসবে? কিশোরী হাসতে হাসতে বলল, আপনার কাছে আসার জন্য কি আর বাদলা দিনের দরকার হয় নাকি তারানাথ? তবে আজ যে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। কিশোরীর কথা শুনে তারানাথ মিটিমিটি হাসলেন। তার চোখ দুটো যেন রহস্যে ভরা। বিশেষ প্রয়োজন? তা কি এমন প্রয়োজন যা এই বৃষ্টির দিনে আমাকে ব্যস্ত করতে পারে? আমি পকেট থেকে দুটো নতুন পাসিং শো প্যাকেট বের করে তারানাথের দিকে এগিয়ে দিলাম। এই নিন তারানাথ, আমরা জানতাম আপনার স্টক শেষ হয়ে গেছে, তাই আপনার প্রিয় পাসিং শো এনেছি। তারানাথ খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন। আহা, এ তো মহা উপকার করলে হে বিভূতি। জানো, এই বৃষ্টির দিনে সিগারেট ছাড়া আমার গল্পগুলো ঠিক জমে ওঠে না। এই চারি, মা চারি, আছিস নাকি? ঘরের এক কোণ থেকে ওনার মেয়ে উঁকিয়ে দিল। তারানাথ তাকে দেখে বললেন, চারি, হ্যাঁ, আমার থেলো হুঁকোটা নিয়ে আয় তো মা। আর দেখ, বিভূতি আর কিশোরী এসেছে, ওদের জন্য 2 কাপ কড়া করে চা বানিয়ে নিয়ে আয়। চারি মৃদু হেসে মাথা নেড়ে আবার অদৃশ্য হয়ে গেল। তারানাথ সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে পরম তৃপ্তিতে একবার সেগুলোর দিকে তাকালেন। তারপর থেলো হুঁকোটা তার হাতে আসতেই তাতে তামাক ভরে আগুন দিলেন। ঘরের কোণায় মৃদু গুড়গুড় শব্দে হুঁকোর জল ফুটতে শুরু করল, আর মিষ্টি তামাকের গন্ধে ঘরটা ভরে উঠল। প্রথম কয়েকটা টান দেওয়ার পর তারানাথ চোখ বুজে সুখ টান দিলেন। তারপর চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, আহ, আজ যখন এসেছো তখন তোমাদের একটা অন্যরকম গল্প বলি। এটা শুধু গল্প নয়, তন্ত্র সাধনার এক অন্ধকার জগতের কথা, যা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তার অস্তিত্ব অনস্বীকার্য। কিশোরী আর আমি আগ্রহ নিয়ে তারানাথের দিকে ঝুঁকে বসলাম। শোনো, তারানাথ শুরু করলেন, বহু বছর আগেকার কথা। তখন আমার যুবক অবস্থা। হিমালয়ের এক প্রত্যন্ত অঞ্চলে এক অঘরী সাধকের সান্নিধ্যে গিয়েছিলাম। তিনি আমাকে এমন সব সাধনার কথা বলেছিলেন যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। তারই মধ্যে একটি ছিল চণ্ডালিকা গুচ্ছ সাধনা। তারানাথের চোখ দুটো যেন আরো গভীরে চলে গেল। এই সাধনা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এতে সিদ্ধিলাভ করতে হলে সাধককে চণ্ডালিকার অনুগ্রহ লাভ করতে হয়। চণ্ডালিকা হলেন এমন এক দেবী যিনি শ্মশানে চিতাভস্যে নৃত্য করেন এবং যিনি সকল নিষিদ্ধ শক্তির উৎস। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। এই সাধনার প্রথম ধাপ হলো শ্মশানে এক নির্দিষ্ট তিথিতে নিশি রাতে সব সাধনা করা, যেখানে নতুন পোড়া শবদেহকে জাগিয়ে মন্ত্রপাঠ করতে হয়। সাধককে নিজের সকল ভয়, সকল দ্বিধা পরিত্যাগ করতে হয়। শবদেহের সামনে বসে যখন গভীর মনোযোগে মন্ত্রপাঠ করা হয়, তখন তার চারিপাশে অলৌকিক শক্তির আনাগোনা শুরু হয়। কখনো বিকট শব্দ, কখনো অশরীরী ছায়ার আনাগোনা, এমনকি কখনো কখনো মৃতদেহের মধ্যে প্রাণের স্পন্দনও অনুভূত হতে পারে। তারপরের ধাপ আরো ভয়াবহ। সাধককে শ্মশানের মাটিতে নির্দিষ্ট উপকরণ দিয়ে একটি মণ্ডপ তৈরি করতে হয়, যেখানে তন্ত্রমতে বিভিন্ন রক্তবর্ণের ফুল, মানব খুলি এবং অন্যান্য অপবিত্র জিনিস ব্যবহার করা হয়। সেই মণ্ডপে সাধককে সম্পূর্ণ দিগম্বর অবস্থায় বসে
নির্দিষ্ট ধ্যান মুদ্রা ধারণ করে চণ্ডালিকা দেবীর মন্ত্র জপ করতে হয়। এই সময় পরিবেশ এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মনে হয় যেন বাতাসের প্রতিটি কণা জীবন্ত হয়ে উঠেছে। যদি সাধক এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তবে চণ্ডালিকা দেবী তার সামনে আবির্ভূতা হন। তিনি কখনো রক্তপিপাসু রূপ ধারণ করে আসেন, আবার কখনো আসেন অত্যন্ত সুন্দরী নারীর বেশে। এই সময় সাধকের একাগ্রতাই একমাত্র রক্ষা কবচ। যদি সাধক নিজের ভয়কে জয় করতে না পারে তবে চণ্ডালিকা তাকে গ্রাস করেন। তাঁর আত্মা চিরকালের জন্য হারানো পথে বিচরণ করে। যে সাধক এই সাধনায় সিদ্ধিলাভ করেন তিনি নাকি অসীম ক্ষমতা লাভ করেন। তিনি ভূত ভবিষ্যৎ দেখতে পান, মৃতদের সঙ্গে কথা বলতে পারেন, এমনকি প্রকৃতির শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এই ক্ষমতা লাভের মূল্য অনেক বেশি। এই সাধনার মাধ্যমে প্রাপ্ত শক্তি সাধারণত অশুভ হয় এবং শেষ পর্যন্ত সাধককে ধ্বংসের দিকেই নিয়ে যায়। আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো তারানাথের কথা শুনছিলাম। ঘরের বাইরে তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আর তারানাথের হুঁকো থেকে তামাকের মিষ্টি গন্ধ বাতাসে মিশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। তারানাথের রোমহর্ষক বর্ণনা শেষ হওয়ার পর আমরা দুজনেই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর হুকোর মৃদু গন্ধ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। তারানাথ ধীরে ধীরে তার হুকোটা নামিয়ে রাখলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন। কি তোমরা কি ভয় পেয়ে গেলে নাকি? তার কণ্ঠে মৃদু কৌতুক। আমি মাথা নাড়লাম। ভয় ঠিক নয় তারানাথ, বরং একটা গভীর বিস্ময়। এমন সব ঘটনা যে সত্যি ঘটতে পারে তা কল্পনাও করিনি। কিশোরী এবার মুখ খুলল। কিন্তু তারানাথ, আপনি এসব জানলেন কি করে? আপনি কি কখনো এমন সাধনা দেখেছেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই অনেক পুরনো কথা। এমন কিছু অভিজ্ঞতার সাক্ষী আমি হয়েছি যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। তবে এসব নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। এই চিঠিটা আমি আজ সকালেই পেয়েছি। তারানাথ তার ঝোলা থেকে একটি ভাঁজ করা চিঠি বের করলেন। চিঠির কাগজটি বেশ পুরনো, আর তাতে কালির রং কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে। তিনি সাবধানে চিঠিটি খুললেন এবং আমাদের দিকে এগিয়ে দিলেন। চিঠিতে লেখা ছিল, শ্রদ্ধেয় তারানাথ মহাশয় সমীপেশু, সবিনয় নিবেদন এই যে আমি অবনীকান্ত রায়চৌধুরী, শ্রীপুর জমিদার বাড়ির বর্তমান কর্তা। আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ করতেছি যে আপনি অবিলম্বে একবার আমাদের জমিদার বাড়িতে পদার্পণ করেন। গত কিছুদিন যাবৎ আমার পরিবারে এক অদ্ভুত এবং অশুভ শক্তির আনাগোনা অনুভব করিতেছি। বাড়ির পরিবেশ ক্রমশই ভারী হইয়া উঠিতেছে এবং এমন কিছু ঘটনা ঘটিতেছে যাহা আমাদের ধারণার অতীত। আমার একমাত্র পুত্র সুমিত গত পূর্ণিমা তিথি হইতে প্রায় অচৈতন্য অবস্থায় রহিয়াছে। চিকিৎসাগারে তাহার রোগ নিরাময় সম্পূর্ণ ব্যর্থ হইয়াছে। তাহারাই আগে নিছকই এক সাধারণ ব্যাধি বলিয়া আখ্যায়িত করিতেছে, কিন্তু আমি নিশ্চিত যে ইহার নেপথ্যে অন্য কোনো অশুভ শক্তি বিদ্যমান। বাড়ির পরিচারক পরিচারিকারাও ভয় ভীত হইয়া উঠিয়াছে। রাত্রিকালে নানান অদ্ভুত শব্দ শোনা যায় এবং কখনো কখনো মনে হয় যেন অদৃশ্য কোনো সত্তা আমাদের চারপাশে ঘোরাফেরা করিতেছে। আপনার অলৌকিক জ্ঞান এবং অসীম ক্ষমতার কথা আমি বহু লোকের কাছে শুনিয়াছি। একমাত্র আপনি পারেন এই সংকট হইতে আমাদেরকে উদ্ধার করিতে। আমরা আপনার আগমনের অপেক্ষায় রহিলাম। আপনার সকল খরচ এবং সম্মান আমরা সানন্দে বহন করিব। বিনীত অবনীকান্ত রায়চৌধুরী, শ্রীপুর জমিদার বাড়ি। চিঠিটা পড়ে
কিশোরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর আমার ভেতরে একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। শ্রীপুর জমিদার বাড়ির নাম আমি আগেও শুনেছি। অনেক পুরনো এবং সম্ভ্রান্ত বাড়ি সেটা, কিন্তু লোকমুখে শোনা যায় যে সেই বাড়িতে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। তারানাথ, এ তো দেখছি এক ভয়ঙ্কর ব্যাপার। বৃষ্টি থেমে গেছে। ভয়ঙ্কর তো বটেই। অবনীকান্ত রায়চৌধুরী কোনো সাধারণ মানুষ নন। এমন পরিস্থিতিতে তিনি আমাকে চিঠিটা লিখেছেন, তার মানে পরিস্থিতি সত্যিই গুরুতর। শ্রীপুরের জমিদার বাড়ির পুরনো ইতিহাসেও কিছু অন্ধকার দিক আছে। মনে হচ্ছে অতীতের কোনো অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই চিঠিটা আমি পেয়েছিলাম বছরখানেক আগে, পূর্ণিমার ঠিক পরপরই। প্রথমত ভেবেছিলাম নিছকই কোনো পারিবারিক সমস্যা হবে, যা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু অবনীকান্তের বাবার অনুরোধ আর চিঠিতে বর্ণিত সুমিতের অবস্থা শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। কারণ পূর্ণিমা তিথি আর অচৈতন্য অবস্থা, এই দুটো শব্দের সংমিশ্রণ আমাকে একটা বিশেষ দিকে ইঙ্গিত করছিল। তাই কালক্ষেপ না করে আমি সেই দিনই অবনীকান্তকে একটা ফিরতি চিঠি লিখে জানিয়ে দিলাম যে আমি কবে নাগাদ শ্রীপুরে পৌঁছব। হ্যাঁ, সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে। আমি যখন শ্রীপুর স্টেশনে নামলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাতাসটা কেমন যেন থমথমে ছিল। বুঝতেই পারছিলাম কোনো এক অজানা বিপদ অপেক্ষা করছে। প্ল্যাটফর্মে বিশেষ কেউ ছিল না, কেবল একজন লোক আমার অপেক্ষায় দাঁড়িয়ে। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন দিন রাত ভয় কুঁকড়ে আছে। লোকটার নাম শম্ভু। সেই আমাকে ঘোড়ার গাড়িতে করে জমিদার বাড়ির দিকে নিয়ে গেল। পথের দুপাশে ছিল ঘন জঙ্গল। পুরনো গাছগুলো ডালপালা ছড়িয়ে যেন ভৌতিক মূর্তি হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ভাঙা বাড়িঘর, জীর্ণ পুকুর, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ। ঘোড়ার গাড়ির ক্যাঁচকোঁচ শব্দ আর ঘোড়ার খুরের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। শম্ভু বারবার পিছন ফিরে ভীত চোখে তাকাচ্ছিল, আর তার কথা শুনে তো আমার বুকের ভেতরটা ছমছম করে উঠছিল। সে বলছিল জমিদার বাড়িতে নাকি সুমিত বলে জমিদার বাবুর ছেলে অচৈতন্য অবস্থায় আছে, আর সেখানকার পরিবেশ একদমই ভালো নয়। আমি জানতাম যেমন পরিস্থিতিতে অবনীকান্ত রায়চৌধুরী আমাকে চিঠি লিখেছেন, তার মানে ব্যাপারটা সাধারণ কিছু নয়। শ্রীপুর জমিদার বাড়ির একটা পুরনো ইতিহাস আছে, যেখানে অনেক অলৌকিক ঘটনার কথা লোকমুখে প্রচলিত। আমার ভেতরে এক অজানা আশঙ্কার শীতল স্রোত বয়ে গেল। সন্ধ্যার আবছা আলোয় দূরে জমিদার বাড়ির বিশাল অট্টালিকার আবছা রূপ আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। আমি জানি না সেই মুহূর্তে ঠিক কি অপেক্ষা করছিল আমাদের জন্য, তবে একটা কথা নিশ্চিত ছিলাম, এই অভিযানটা সাধারণ কোনো পারিবারিক সমস্যা সমাধানের জন্য নয়। এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে, যা উন্মোচন করাটা বেশ কঠিন হতে চলেছে। ঘোড়ার গাড়ি যখন জমিদার বাড়ির মূল ফটকের সামনে থামল, তখন চারপাশ নিকষ কালো অন্ধকারে ডুবে গেছে। একটু আগেই যে আবছা আলো ছিল তা যেন পুরোপুরি উধাও। আকাশে চাঁদ ছিল না, তারাদেরও দেখা যাচ্ছিল না। শুধু জমিদার বাড়ির বিশাল প্রবেশদ্বারের দুই পাশে দুটো মশাল টিম টিম করে চলছিল, আর তার আবছা আলোয় ফটকটা যেন এক বিশাল দানবের মুখের মতো দেখাচ্ছিল। শম্ভু গাড়ি থেকে নামল। তার মুখটা তখনও ভয় সাদা হয়ে আছে। সে ফটকের ভারী কড়া নেড়ে ডাকতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। কয়েকবার ডাকার পর একটা পুরনো কর্কশ আওয়াজ করে ফটকটা সামান্য ফাঁক হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কেবল এক চিলতে আলোর রেখা দেখা যাচ্ছে।
আর তখনই যে দৃশ্যটা আমি দেখলাম তা জীবনেও ভুলব না। ফটকের ফাঁক দিয়ে যখন অন্ধকার ভেতরের দিকে তাকালাম, দেখলাম উঠোনের মাঝখানে একটা বিশাল আকৃতির শ্যাওলাধরা বট গাছ। গাছটার ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেন তারা শত শত বাহু মেলে ধরেছে। আর সেই বট গাছের ডালে হাওয়ায় দুলে দুলে ঝুলছে রক্তবর্ণের এক গুচ্ছ রজনীগন্ধা। গাছটার গোড়ায় আবছা আলোয় যেন কিসের একটা নড়াচড়া দেখলাম। প্রথম ভেবেছিলাম হাওয়ায় কিছু পাতা উঠছে, কিন্তু ভালো করে তাকাতেই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সেখানে বট গাছের গোড়ার দিকে আঁকা ছিল একটা বিশাল আকারের নরবলি যজ্ঞের চিহ্ন, লাল সিঁদুর আর কালো কালিতে আঁকা। তার পাশে ছড়ানো ছিল কিছু শুকনো হাড়গোড় আর কিছু অদ্ভুত অচেনা পালক। আর সেই যজ্ঞের ঠিক কেন্দ্রস্থলে, যেখানে সাধারণত পুজোর উপকরণ থাকে, সেখানে দেখলাম একটি মূর্তি। মূর্তিটি কোনো দেবদেবীর নয়, বরং মনে হচ্ছিল যেন তা কোনো বিকৃত বিভৎস প্রাণীর প্রতিকরূপ। তার মুখটা ছিল ভয়ঙ্কর, দাঁতগুলো বেরিয়ে আছে, আর চোখ দুটো যেন পাথরের হলেও জীবন্ত মনে হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার পরের দৃশ্য। যজ্ঞের ঠিক সামনে মাটিতে বসেছিল একজন ছায়ামূর্তি, তবে তাকে পুরোপুরি দেখা যাচ্ছিল না, কেবল তার আবছা অবয়বটা বোঝা যাচ্ছিল। সে যেন নতজানু হয়ে বসে কিছু একটা জপ করছে, আর তার হাতে ধরা ছিল একটা মানুষের খুলি। খুলি থেকে তখনও যেন তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে, যা সেই যজ্ঞের চিত্রে মিশে যাচ্ছে। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ঘরের বাইরে তখন একটা পেঁচা ডেকে উঠল, আর সেই ডাক যেন তারানাথের গল্পের ভয়াবহতাকে আরো বাড়িয়ে দিল। সেই মুহূর্তে শম্ভু আমাদের ভেতরে ঢোকার জন্য তাগাদা দিল, কিন্তু আমার চোখ তখনও সেই বিভৎস দৃশ্যে আটকে। আমার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি ইটের মধ্যে যেন ভয় আর রহস্য মিশে আছে, আর এই দৃশ্যটা ছিল কেবল সূচনা। আমি জানতাম জমিদার বাড়ির ভেতরে আমাদের জন্য আরো অনেক ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। আমি সেই বিভৎস দৃশ্য দিকে নিষ্পলক তাকিয়েছিলাম। যজ্ঞের চিত্র, শুকনো হাড়গোড়, পালক আর সে বিকৃত মূর্তি, সবকিছু মিলে আমার অভিজ্ঞতার ঝুলিতে এমন এক নতুন মাত্রা যোগ করছিল যা আগে কখনো দেখিনি। আর সেই ছায়ামূর্তি, খুলি হাতে মন্ত্র জপ করা, আমার ভেতরটা শিউরে উঠেছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যখন আমার চোখ বিস্ফারিত, যখন আমার মন সেই অলৌকিক ভয়াবহতায় আচ্ছন্ন, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেন চোখের পলকে একটা দমকা হাওয়া বয়ে গেল। মশাল দুটো এক নিমিষে দপ করে জ্বলে উঠল, আর তার আলোয় আমি দেখলাম সেই বটগাছ, রক্তবর্ণের রজনীগন্ধা, নরবলির যজ্ঞের চিত্র, শুকনো হাড়গোড়, সেই বিভৎস মূর্তি, এমনকি খুলি হাতে বসে থাকা ছায়ামূর্তি, সব কিছু নিমেষে উধাও হয়ে গেল। আমার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। যে দৃশ্যটা এক মুহূর্ত আগেও এতটা বাস্তব মনে হচ্ছিল, তা হঠাৎ করেই যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বটগাছটা সেখানেই ছিল, কিন্তু তার গোড়ায় কোনো যজ্ঞের চিত্র নেই, নেই কোনো হাড়গোড়, নেই সেই বিকৃত মূর্তি, এমনকি নেই সেই ছায়ামূর্তিও। আছে কেবল নরম মাটি আর কিছু শুকনো পাতা। আমি হতবাক হয়ে গেলাম। একই দেখলাম, চোখের ভুল নাকি কোনো সূক্ষ্ম মায়াজাল? আমার অভিজ্ঞতা বলছে এটা কোনো সাধারণ ভ্রম নয়, এ হলো মায়া, এক ধরনের ভেলকি যা মনের উপর প্রভাব ফেলে। কোনো এক অদৃশ্য শক্তি আমাদের চোখে এই দৃশ্যগুলো দেখিয়েছিল, যা হয়তো সামনের বিপদের একটা পূর্বাভাস। ঠিক তখনই ভেতরের ফটকটা আরো একটু খুলে গেল,
টিমটিম করা মশালগুলোর আলোয় এবার একজন বয়স্ক মানুষ বেরিয়ে এলেন। তার পরনে ধবদুরস্ত ধুতি আর গায়ে একটা মোটা শাল। তার মুখটা চিন্তায় ম্লান, কিন্তু চোখে একটা দৃঢ়তা রয়েছে। তিনি যে জমিদার অবনীকান্ত রায়চৌধুরী তা বুঝতে আমার এক মুহূর্ত দেরি হলো না। ঠাকুর মশাই, অবনীকান্ত রায়চৌধুরী এগিয়ে গেলেন, তার গলায় গভীর উদ্বেগ। আমি খুব দুঃখিত আপনাদের এরকম বাইরে অপেক্ষা করানোর জন্য। ভেতরে কিছু সমস্যা চলছিল, তাই আসতে দেরি হলো। আমি শান্তভাবে অবনীকান্তের দিকে তাকালাম। আমার চোখে তখনও ভেলকির সেই রেশ লেগে আছে, কিন্তু বাইরে থেকে তা বোঝার উপায় নেই। কোনো ব্যাপার না জমিদার মশাই, আমরা বুঝতে পারছি আপনার বাড়িতে পরিস্থিতি তো ভালো নয়। অবনীকান্ত একটা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যি ভালো নেই ঠাকুর মশাই। আসুন, ভেতরে আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। ফটক পেরিয়ে আমরা যখন বিশাল উঠোনে পা রাখলাম, তখনও আমার মন সেই ভেলকির ঘোর কাটিয়ে উঠতে পারেনি। সেই বটগাছটা বিশাল আকারেই দাঁড়িয়েছিল, কিন্তু তার নিচে আর কোনো বিভৎসতা নেই, কেবল অন্ধকার আর একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। জমিদার বাড়ির প্রতিটি ইঁট যেন তার গভীর রহস্যের কথা ফিসফিস করে বলছিল। আমি জানতাম এই বাড়ির ভেতরে পা রাখা মানে এক অদেখা ভয়ঙ্কর জগতে প্রবেশ করা। আর আমার এই পূর্ব অভিজ্ঞতা আমাকে এটাই শেখাচ্ছিল, যা দেখলাম তা কেবলই সূচনা। মূল রহস্যটা আরো গভীরে লুকিয়ে আছে। জমিদার অবনীকান্ত রায়চৌধুরী আমাকে ভেতরে নিয়ে গেলেন। বিশাল হলঘর, তাতে পুরনো আসবাবপত্র হাসা, আর চারপাশে আবছা আলোয় একটা ভারী গুমট পরিবেশ। আমরা জমিদার বাবুর পেছনে পেছনে হাঁটছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ডান দিকের দেওয়ালে ঝোলানো একটি তৈলচিত্রের দিকে। ছবিতে এক শাড়ি পরিহিতা ষোড়শী বালিকা। তার চোখ দুটোতে গভীর মায়া, মুখে এক স্নিগ্ধ হাসি। কোঁকড়ানো চুলগুলো কপালের উপর আলতোভাবে ছড়িয়ে আছে। মেয়েটির পরনের লালচে শাড়ি, যা তার সরল সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। আলো আঁধারের খেলায় মনে হচ্ছিল যেন ছবিটি জীবন্ত হয়ে উঠেছে, আর সেই মেয়েটি যেন আমাকেই দেখছে। আমার ভেতরটা কেমন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। একই সাথে একটা অব্যক্ত বিষণ্ণতা অনুভব করলাম। মনে হলো এই মুখটা যেন আমি বহু বছর ধরে চিনি। আমি অজান্তেই থমকে দাঁড়ালাম। অবনীকান্ত বাবু তখনও কয়েক পা এগিয়ে গেছেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি কি হলো ঠাকুর মশাই? দাঁড়িয়ে পড়লেন কেন? আমি সেই ছবিটার দিকে ইশারা করে পড়লাম। জমিদার মশাই, এই ছবিটি কার? এমন মন ছুঁয়ে যাওয়া মুখ আমি খুব কমই দেখেছি। অবনীকান্ত বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে ফুটে উঠল গভীর কষ্ট। ও আমার একমাত্র মেয়ে। তার গলার স্বর ভারী হয়ে এলো। আমরা একটা বৈঠকখানার মতো ঘরে এসে বসলাম। ঘরটা বিশাল হলেও আসবাবপত্রগুলো এলোমেলোভাবে ছড়ানো। বোঝা যাচ্ছিল বাড়ির লোকজন মানসিক শান্তিতে নেই। অবনীকান্তবাবু একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তিনি বলতে শুরু করলেন, আপনাকে চিঠি লেখার পর থেকে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমার পরিবারে যা ঘটছে তা তা এক দুঃস্বপ্ন। এই বলে তিনি চুপ করলেন কিছুক্ষণ। তারপরে ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার মেয়ে স্নিগ্ধা ছিল আমার নয়নের মণি, কিন্তু সে এক ভুল করে বসলো। বাড়ির অমতে এক সাধারণ ছেলেকে ভালোবেসে ফেলল। আমি কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে পারিনি। আমার বংশে সম্মান আছে, কিন্তু স্নিগ্ধা আমার কথা শুনল না।
সে সেই ছেলেটার সাথেই পালিয়ে গেল। আমার রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর মুখ দেখব না। কিন্তু কে জানতো সেই রাগের পরিণতি এত ভয়াবহ হবে। একদিন ভোরে আমার একজন পেয়াদা বাগান পরিদর্শনে বেরিয়েছিল। বাড়ির পেছনে ঝোপের আড়ালে সে স্নিগ্ধার অচৈতন্য দেহ দেখতে পায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তার চেয়ে ভয়ানক ছিল তার মুখের ভাব। দেখে মনে হচ্ছিল সে যেন কোনো অলৌকিক ভয়ে জ্ঞান হারিয়েছে। সেই থেকে বাড়িতে হইচই পড়ে গেল। স্নিগ্ধাকে বাড়িতে ফিরিয়ে আনা হলো, কিন্তু সে আর চোখ খুলল না। চিকিৎসকেরা এলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু তারা কোনো রোগ ধরতে পারলেন না। তারা বললেন সে নাকি খুব দুর্বল হয়ে গেছে। কিন্তু আমি জানি এটা সাধারণ কিছু নয়। আমার মেয়েকে দেখে মনে হয় যেন তার প্রাণটা কেউ শুষে নিয়েছে। ঠাকুর মশাই, আমি নিশ্চিত কোনো অশুভ শক্তি আমার মেয়ের উপর ভর করেছে। এই বাড়ির পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। রাত্রিতে অদ্ভুত শব্দ শোনা যায়, মনে হয় যেন কেউ হাঁটা চলা করছে। আমি আর সহ্য করতে পারছি না। একমাত্র একমাত্র আপনি পারেন আমার স্নেহটাকে ঠিক করতে এবং এবং এই বাড়িটাকে রক্ষা করতে। তার কথা শুনে আমার সেই ভেলকির কথা মনে পড়ল। স্নিগ্ধার ছবি, তার করুণ পরিণতি, আর জমিদার বাড়ির অস্বাভাবিক পরিবেশ, সব মিলিয়ে একটা জটিল ধাঁধা। আমি বুঝলাম এই ঘটনার পেছনে সাধারণ কোনো কারণ নেই, এর শিকড় আরও গভীরে প্রথিত। অবনীকান্ত রায়চৌধুরীর করুণ কাহিনী শুনে আমার মনে সেই ষোড়শী বালিকাটির ছবিটা আরো স্পষ্ট হয়ে উঠল। সেই স্নিগ্ধা, যার নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়ে আছে এক নিদারুণ যন্ত্রণা। জমিদার মশাইয়ের বিবরণ শুনে আমার অভিজ্ঞ মন দ্রুত বিশ্লেষণ শুরু করল। বাড়ির অমতে বিয়ে, মেয়ের পালিয়ে যাওয়া, তারপর অচৈতন্য অবস্থায় ফিরে আসা, আর তার সাথে অলৌকিক অভিজ্ঞতার মিশেল। এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, বরং এর পেছনে নিশ্চিন্তভাবে কোন অদৃশ্য শক্তি কাজ করছে। আমি এবার অবনীকান্তবাবুর দিকে সরাসরি তাকালাম। তার চোখ দুটোতে একটা গভীর অনুসন্ধানী ভাব। আচ্ছা জমিদার মশাই, যখন স্নিগ্ধাকে খুঁজে পাওয়া গেল, তখন কি তার পাশে বা আশেপাশে কোনো অস্বাভাবিক জিনিসপত্র দেখা গিয়েছিল? কোনো চিহ্ন যা আপনাদের কাছে অদ্ভুত লেগেছে? অবনীকান্তবাবু কিছুক্ষণ চিন্তা করলেন। হ্যাঁ, একটা জিনিস ছিল বটে। আমার পেয়াদা যখন স্নিগ্ধাকে ঝোপের আড়াল থেকে তুলে এনেছিল, তখন সে লক্ষ্য করে স্নিগ্ধার হাতের মুঠো শক্ত করে ধরা ছিল একটা শুকনো ধূসর রঙের শেকড়। শেকড়টা দেখতে বেশ বিদঘুটে, আর তার থেকে একটা মিষ্টি অদ্ভুত গন্ধ আসছিল। পেয়াদা সেটাকে ফেলে দিতে চাচ্ছিল, কিন্তু আমার স্ত্রী বাধা দেন। তিনি বলেন হয়তো মেয়েকে সুস্থতার জন্য কোনো উপকার হতে পারে। আমি চোখ বুজলাম কিছুক্ষণ। শুকনো শেকড়, মিষ্টি অথচ অদ্ভুত গন্ধ। আমার মনের ভেতরে কিছু পুরনো স্মৃতি উঁকি দিতে লাগলো। আচ্ছা, শেকড়টা কি এখনো আছে? হ্যাঁ ঠাকুর মশাই, আমার স্ত্রী সেটা যত্ন করে রেখে দিয়েছে। তিনি ভেবেছিলেন ওটা হয়তো স্নিগ্ধার জন্য কোনো শুভ জিনিস। অবনীকান্তবাবুর গলায় ক্ষীণ আশা। আসলে আমাকে সেটা একবার দেখতে হবে। আর সুমিতের ঘরে কি কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন আপনারা? মানে তার ঘরে কোনো নতুন বা পুরনো জিনিস যে আগে ছিল না? অবনীকান্তবাবু মাথা নাড়লেন। সুমিতের ঘরে সেরকম কিছু দেখিনি, তবে তারানাথবাবু, সুমিতের বিছানার পাশেই একটা জানলা আছে যা বাগানের দিকে খোলা থাকে। সেই জানলা দিয়ে প্রায় মধ্যরাতে অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, আর কখনো কখনো মনে হয় যেন কেউ সুমিতের নাম ধরে ডাকছে। কিন্তু যখনই আমরা ছুটে যাই, সব চুপ হয়ে যায়।
আমার মনে তখন জমিদার বাড়ির বাইরের সেই ভেলকি করা দৃশ্যের কথা ঘুরছিল। বটগাছ, যজ্ঞের চিত্র, সেই বীভৎস মূর্তি, এসব জন্য সুমিতের ঘরের জানালা স্নিগ্ধার শেখর আর অদৃশ্য ফিসফিসানির সঙ্গে মিলে এক জটিল নকশা বুনছিল। আমি বুঝতে পারছিলাম এই জমিদার বাড়িতে যা ঘটছে তার শিকড় অনেক গভীরে, আর তার সমাধানের জন্য শুধুমাত্র অলৌকিক জ্ঞানই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন গভীর পর্যবেক্ষণ এবং সম্ভবত কোনো লুকোনো ইতিহাসের উন্মোচন। জমিদার মশাই, আমার মনে হচ্ছে আপনার পরিবার এক জটিল সমস্যার সম্মুখীন। তবে ভয় পাবেন না, আমি চেষ্টা করব এই রহস্যের সমাধান করতে। কিন্তু এর জন্য আমাকে প্রতিটি কোণায় চোখ রাখতে হবে, প্রতিটি তথ্য খতিয়ে দেখতে হবে। কোনো কিছুই যেন আমার চোখ এড়িয়ে না যায়। অন্ধকার রাতের গভীরে জমিদার বাড়ির প্রতিটি দেওয়াল যেন তার প্রাচীন রহস্য নিয়ে অপেক্ষা করছিল। আমি জানতাম আমার সামনে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। অবনীকান্ত রায়চৌধুরী যখন আমার দিকে তাকিয়ে ভরসা খুঁজছিলেন, ঠিক তখনই জমিদার বাড়ির নিস্তব্ধতা ভেঙে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। চিৎকারটা এতটাই আকস্মিক আর বিভৎস ছিল যে আমাদের সবার শরীর হিম হয়ে গেল। কণ্ঠস্বরটা যে স্নিগ্ধার সেটা বুঝতে এক মুহূর্ত দেরি হলো না। চিৎকারের রেশ থামতে চারপাশ আবার সেই থমথমে নীরবতায় ডুবে গেল, যা যেন আগের চেয়েও বেশি ভীতিপ্রদ। জমিদার মশাই ধড়মড় করে চেয়ার ছেড়ে উঠলেন, তার চোখ দুটোতে আতঙ্ক। দেখলেন ঠাকুর মশাই, শুনলেন? মেয়েটা ফিরে আসার পর থেকে এরকম করছে। রাত হলেই শুরু হয় এই চিৎকার চেঁচামেচি। কখনো অদ্ভুত স্বরে কথা বলা, কখনো আবার নিজেকে আঘাত করার চেষ্টা। তার কণ্ঠস্বর প্রায় কেঁপে উঠল। আমরা ভেবেছিলাম আপনারা হয়তো পৌঁছানোর আগেই সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি দ্রুত উঠে দাঁড়ালাম। কোন ঘরে এই চিৎকার শোনা গেল? আমার মেয়ে ঘরে। চলুন, আপনাকে সেখানেই নিয়ে যাই। জমিদার মশাই প্রায় ছুটতে ছুটতে এগিয়ে গেলেন। আমিও তাকে অনুসরণ করলাম। জমিদার বাড়ির বিশাল অন্ধকার টানা বারান্দাগুলো যেন অশরীরী রহস্যে ভরা। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে কেমন যেন একটা চাপা চিন্তা অনুভব করছিলাম। একটু পরেই আমরা একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার পাশেই একটা আবছা লণ্ঠন জ্বলছিল। ভেতরে চাপা গুঞ্জন আর ফিসফিসানি শোনা যাচ্ছে। দরজাটা সামান্য ফাঁক করতেই দেখলাম ঘরের ভেতরটা এক অদ্ভুত দৃশ্যের জন্ম দিয়েছে। ঘরের মাঝখানে একটা বিশাল পালঙ্কের উপর স্নিগ্ধা শুয়ে আছে। তার শরীরটা অদ্ভুতভাবে ধনুকের মতো বেঁকে আছে, হাত পাগুলো এলোমেলোভাবে ছড়ানো, চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই, কেবল একটা ভয়ঙ্কর শূন্যতা। তার ঠোঁট থেকে অনর্গল অস্ফুট শব্দ বেরোচ্ছিল, যা কোনো পরিচিত ভাষা বলে মনে হচ্ছিল না। তার পরনের সাদা শাড়িটা এলোমেলো হয়ে গেছে। স্নিগ্ধাকে ঘিরে দাঁড়িয়ে আছে তার মা, জমিদার গিন্নি। তার চোখে জলের ধারা, কিন্তু তিনি একরকমের স্থির হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। চারপাশে জনাদশেক দাসদাসী দাঁড়িয়ে আছে, তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কেউ কেউ দেওয়ালে সেঁটে আছে, কিংবা কেউ বা নিজেদের মুখ ঢেকে রেখেছে, যেন এই দৃশ্য দেখতেও ভয় পাচ্ছে। জমিদার গিন্নি স্নিগ্ধার হাত ধরে বিলাপ করছিলেন। মারে মা, কিরে, কি হয়েছে তোর? কেন এমন করছিস মা? কিরে, কি হয়েছে তোর মা? মারে। আমি কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকলাম। আমার দৃঢ় পদক্ষেপ আর শান্ত মুখ দেখে দাসদাসীরা কিছুটা সরে গেল। আমি স্নিগ্ধার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। জমিদার গিন্নি আমার দিকে অসহায়ভাবে তাকালেন। আমি স্নিগ্ধার মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালাম। মেয়েটির চোখে এক প্রকার গভীর শূন্যতা দেখতে পেলাম। নিজের হাতটা
আমি আলতো করে স্নিগ্ধার কপালে ঠেকালাম, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিলাম। মুহূর্তের মধ্যেই আমার চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। ঘরের দাসদাসী এবং জমিদারগিন্নি সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। তাদের দৃষ্টি কেবল আমার দিকে নিবদ্ধ। আমি বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ করতে শুরু করলাম, যা আমার কাছে অদ্ভুত এবং অপরিচিত লাগছিল। আমার কণ্ঠস্বর ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছিল। দেখা গেল স্নিগ্ধার শরীরটা প্রথমে ছটফট করতে লাগলো, তার হাত পা আরো জোরে কাঁপতে শুরু করলো। কিন্তু মন্ত্র পাঠের সাথে সাথে সেই অস্থিরতা ধীরে ধীরে কমতে লাগলো। স্নিগ্ধার শরীরের বাঁকানো ভাবটা শিথিল হলো, হাত পাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তার চোখের শূন্যতাও কিছুটা কমে আসতে লাগলো। মনে হলো যেন মন্ত্রের প্রতিটি শব্দ স্নিগ্ধার শরীরের প্রতিটি কোষে প্রবেশ করে তাকে বশ মানাচ্ছে। ঘরের নিস্তব্ধতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কেবল মন্ত্র আর স্নিগ্ধার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কয়েক মিনিট পর আমি চোখ খুললাম। আমার কপালে মৃদু ঘাম জমেছে, কিন্তু মুখে একটা বিজয়ের আভা। স্নিগ্ধা তখন শান্ত হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো আগের মতো ঘোলাটে আর নেই, বরং কেমন যেন ঘুমন্ত। এখন সে শান্ত হয়েছে, কিন্তু এই শান্তি ক্ষণস্থায়ী। কোনো এক শক্তিশালী অশুভ শক্তি ওর উপরে ভর করে আছে। একে তাড়ানোর জন্য আরো কঠিন কিছু করতে হবে। জমিদার গিন্নি আমার দিকে কৃতজ্ঞ চোখে তাকালেন। দাসদাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আমি জানতাম আসল যুদ্ধটা কেবল শুরু হয়েছে মাত্র। এই জমিদার বাড়িতে যে অন্ধকার শক্তির বাসা বেঁধেছে তাকে উন্মোচন করা এবং তাকে তাড়ানো, এই দুটোই ছিল এক বিরাট প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে। আমি জানতাম স্নিগ্ধাকে সাময়িকভাবে শান্ত করা গেছে বটে, কিন্তু এর পেছনে যে ভয়াবহ শক্তি কাজ করছে তাকে সম্পূর্ণ নির্মূল না করলে এই বিপদ কাটবে না। এই মুহূর্তেই কিছু গভীর তথ্য জানার প্রয়োজন ছিল, যা কেবল স্নিগ্ধার অবচেতন মন থেকেই উঠে আসতে পারে। আমি জমিদার গিন্নির দিকে ফিরলাম। আপনারা সবাই অনুগ্রহ করে ঘরের বাইরে যান, আমি স্নিগ্ধার সাথে একা কথা বলতে চাই। আমার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে কেউ কোনো প্রশ্ন পর্যন্ত করার সাহস পেল না। জমিদার গিন্নি ইতস্তত করলেও আমার মুখের দিকে তাকিয়ে যেন এক অলৌকিক নির্দেশ পেলেন। তিনি নীরবে দাসদাসীদের ইশারা করলেন এবং অল্পক্ষণের মধ্যেই ঘর সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল। শুধু আমি আর পালঙ্কে শুয়ে থাকা স্নিগ্ধাই রইলাম। তার শান্ত মুখ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও সে কি ভয়াবহ অবস্থায় ছিল। আমি আবার তার কপালে হাত রাখলাম, এবার আরও গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে মন্ত্র পাঠ শুরু করলাম। কিন্তু এবার মন্ত্রের সুর এবং তাল দুটোই ভিন্ন। এগুলো এমন মন্ত্র যা মানুষের অবচেতন মনকে জাগিয়ে তোলে, তাদের আত্মাকে বাইরের প্রভাব থেকে বিচ্ছিন্ন করে আমার নির্দেশের প্রতি অনুগত করে তোলে। ধীরে ধীরে আমি আমার সমস্ত শক্তি স্নিগ্ধার উপর কেন্দ্রীভূত করলাম। ঘরের বাতাস আরো শক্তিশালী হয়ে উঠল, বলা যায় ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো প্রাচীর আমাদের দুজনকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। কয়েক মিনিট পর স্নিগ্ধার চোখ দুটো ধীরে ধীরে খুলল, কিন্তু সেই চোখ আগের মতো শূন্য ছিল না, তাতে এক অদ্ভুত ঘোর লেগেছিল। সে আমাকে দেখছে, অথচ দেখছে না। আমি বুঝতে পারলাম সে এখন সম্মোহনের গভীরে আছে। আমি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলাম, স্নিগ্ধা, তোমার সাথে কি হয়েছিল? ভয় পেও না, আমাকে সব সত্যি করে বলো। স্নিগ্ধার ঠোঁট নড়ল, কিন্তু প্রথমটায় কোনো শব্দ বের হলো না। কিছুক্ষণ পর তার কণ্ঠ থেকে একটা ফিসফিসানি আওয়াজ বেরিয়ে এলো। সে সে আমাকে ঠকিয়েছে। আমি তাকে সাহস জোগালাম। কে ঠকিয়েছে স্নিগ্ধা? সেই ছেলেটি? তার নাম কি?
ভয় পেও না, বলো। তার নাম অনিমেষ। স্নিগ্ধার কণ্ঠস্বর আরো ক্ষীণ হয়ে এলো, যেন সে অনেক দূর থেকে কথা বলছে। আমি তাকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে। সে আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, বলেছিল আমরা নতুন জীবন শুরু করব। তার কথা শুনে আমার কপালে ভাঁজ পড়ল। এই ভালোবাসা ঘটিত পালিয়ে যাওয়াটা নিশ্চয়ই স্বাভাবিক ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, তারপরে কি হলো? স্নিগ্ধার চোখ দুটো হঠাৎ বিস্ফারিত হলো, যেন সে সেই ভয়াবহ দৃশ্যটা আবার দেখছে। তার কণ্ঠস্বরে ভীতি স্পষ্ট হয়ে উঠল। সে আমাকে বিয়ে করেছিল, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। সে আমাকে বিয়ে করেছিল তার সাধনার জন্য। আমার মনে এক তীব্র বিদ্যুৎ চমকে উঠল। সাধনা, এই সেই সূত্র যা সবকিছুকে এক সুতোয় বাঁধছে। কোন সাধনা? আমি জিজ্ঞাসা করলাম। সে সে কর্ণ পিশাচিনীর সাধনা করেছিল। স্নিগ্ধা প্রায় কেঁপে উঠল। সে সে আমাকে স্ত্রী হিসেবে নেয়নি, সে আমাকে বলি দিতে চেয়েছিল। কর্ণ পিশাচিনীকে প্রসন্ন করার জন্য তার একজন কুমারী স্ত্রীর প্রয়োজন ছিল, যাকে যাকে সে বিবাহ করে বলি দিতে পারে। আমার শরীর হিম হয়ে গেল। যে আশঙ্কা আমি করছিলাম সেটাই সত্যি হলো। কর্ণ পিশাচিনী, এই শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। এর সাধনায় প্রায়শই মানব বলির প্রয়োজন হয়। জমিদার বাড়ির বাইরের সেই ভেলকি, সেই যজ্ঞের চিত্র, সবকিছুর কারণ এবার স্পষ্ট হতে শুরু করলো। স্নিগ্ধা বলে চলল, তার কণ্ঠে তখনও এক গভীর আতঙ্ক খেলা করছে। আমি আমি বুঝতে পেরেছিলাম শেষ মুহূর্তে, যখন সে আমাকে নিয়ে একটা শ্মশানের কাছে পৌঁছলো আর তার সঙ্গী সাথীদের দেখলাম তাদের হাতে অদ্ভুত কিছু অস্ত্র। তখনই আমি বুঝলাম আমার কি পরিণতি হতে চলেছে। আমি কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে এলাম, অন্ধকারে ছুটতে ছুটতে। আমি আর কিচ্ছু মনে করতে পারছি না, শুধু মনে আছে একটা শেখরের কথা, সেটা আমার হাতেই ছিল। তারপর তারপর সব অন্ধকার। স্নিগ্ধার কণ্ঠস্বর ক্রমশ দুর্বল হয়ে এলো। তার চোখ দুটো আবার ঘোলাটে হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম তার উপর আর চাপ সৃষ্টি করা ঠিক হবে না। সে যা বলার ছিল তা বলে দিয়েছে। আমি স্নিগ্ধার কপালে তা হাত রেখে মন্ত্র পাঠ করলাম। এবার তাকে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার জন্য। তার শরীর শান্ত হলো, চোখ বন্ধ হলো। আমি নিশ্চিত হলাম যে সে নিরাপদেই ঘুমিয়ে পড়েছে। ঘরের নিস্তব্ধতা আবার নেমে এলো, কিন্তু আমার মনে তখন এক প্রবল ঝড় বইছিল। কর্ণ পিশাচিনীর সাধনা, অনিমেষ নামের সেই ছেলে যে ভালোবাসার ছলে স্নিগ্ধাকে বলির জন্য নিয়ে গিয়েছিল, আর জমিদার বাড়ির অশুভ শক্তির আনাগোনা, সুমিতের অচৈতন্য অবস্থা, সবকিছুর পিছনেই কি এই কর্ণ পিশাচিনীর অভিশাপ? আমার কাছে এটা শুধু একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ, যা স্নিগ্ধা এবং এই পুরো জমিদার বাড়িকে গ্রাস করতে চাইছে। স্নিগ্ধাকে সম্মোহন থেকে জাগিয়ে তোলার পর আমি জমিদার কিন্নিকে ডেকে পাঠালাম। তিনি দ্রুত ঘরে ঢুকলেন। তার চোখে তখন উদ্বেগ। এখন সে ঘুমিয়ে আছে, আমি শান্তভাবে বললাম। কিন্তু এই ঘুম গভীর নয়, ওর ওপর যে শক্তি কাজ করছে সেটা অত্যন্ত খারাপ। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো স্নিগ্ধাকে এক মুহূর্তের জন্য একা না রাখা। যতক্ষণ আমি এই বাড়িতে আছি ততক্ষণ ওকে আপনাদের কড়া নজরে রাখতে হবে। একজনও দাসী যেন ওর পাশ থেকে না সরে। জমিদার গিন্নি কৃতজ্ঞ চোখে মাথা নাড়লেন। আপনি নিশ্চিন্ত থাকুন ঠাকুর মশাই, আমি নিজে ওর পাশে থাকবো। আমার চোখের সামনে থেকে ওকে এক মুহূর্তের জন্যেও নড়তে দেব না। আমি জানতাম স্নিগ্ধা যা বলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। অনিমেষ নামের সেই ছেলে
কর্ণপিশাচিনীর সাধনা আর বলির উদ্দেশ্য, এই সবকটা তথ্যই এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করছিল। আমার পরবর্তী কাজ ছিল এই অনিমেষকে খুঁজে বার করা। কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? এই বিশাল জমিদার বাড়ির আশেপাশে তো তাকে সহজে পাওয়া যাবে না। আমার মনে হলো সেই কর্ণপিশাচিনীর সাধনার জন্য অনিমেষ হয়তো এই বাড়ির কাছাকাছি কোথাও তার ডেরা গেড়েছে, আর এমন গুপ্ত ক্রিয়া করার জন্য তাকে নিশ্চয়ই কোনো নির্জন এবং শক্তিশালী জায়গা বেছে নিতে হবে। আমি ঠিক করলাম রাতের অন্ধকারে এই জমিদার বাড়িতেই আমি গুপ্ত সাধনা করব, যার মাধ্যমে আমি অনিমেষের অবস্থান এবং তার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে পারব। এই ধরনের সাধনা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার কাছে আর কোনো উপায় যে ছিল না। আমি জমিদার মশাইকে জানালাম যে আমি কিছুক্ষণ নির্জনতা চাই। তিনি আমাকে বাড়ির দোতলার একটা ফাঁকা ঘরে নিয়ে গেলেন, যেটা সম্ভবত বহু বছর ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। রাত বাড়তে লাগলো। আমি ঘরের মেঝেতে কিছু জিনিসপত্র সাজিয়ে বসলাম। আমার ঝোলা থেকে কিছু তন্ত্রের বই, কিছু শুকনো পাতা আর কিছু অদ্ভুত আকারের পাথর বের করলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করলাম। আমার শরীর ক্রমেই হালকা হয়ে আসতে লাগলো। আমি অনুভব করতে পারছিলাম আমার চেতনা এই বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে, চারপাশের বাতাসে অনিমেষের শক্তিকে খুঁজছে। প্রায় মাঝরাত। আমি গভীর সাধনায় মগ্ন। আমার মন তখন যেন এই বাড়ির অলিতে গলিতে বিচরণ করছে। হঠাৎ করেই আমার কানের পাশ দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মনে হলো যেন কোনো অদৃশ্য সত্তা আমাকে ছুঁয়ে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ঠিক তখনই নিচতলা থেকে একটা ভীষণ চিৎকার ভেসে এলো। চিৎকারটা একটা দাসীর, তাতে আতঙ্কের আর যন্ত্রণার সুর স্পষ্ট। আমার সাধনা এক মুহূর্তে ভেঙে গেল। আমি দ্রুত চোখ খুললাম, বুঝতে পারলাম কিছু একটা গুরুতর ভুল হয়েছে। স্নিগ্ধা! আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে প্রায় ছুটতে ছুটতে নিচে নামলাম। জমিদার গিন্নি আর কয়েকজন দাসীর অস্ফুট কান্নার আওয়াজ ভেসে আসছিল। জমিদার বাড়ির বারান্দাগুলো তখন ঘুটঘুটে অন্ধকার। লণ্ঠনের আলোয় কেবল আবছা ছায়া নড়াচড়া করছে। আমি স্নিগ্ধার ঘরের সামনে পৌঁছালাম। দরজাটা খোলা, আর ভেতরের দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। যে দাসীটা স্নিগ্ধাকে পাহারা দিচ্ছিল, সে মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথা থেকে রক্ত গড়িয়ে মেঝেতে মিশে যাচ্ছে, আর তার চোখ দুটো খোলা থাকলেও তাতে কোনো প্রাণ নেই। চারপাশে দাসদাসী আর জমিদার গিন্নি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখ ভয়ে সাদা। আমার চোখ দ্রুত চারিদিকে ঘুরে গেল। স্নিগ্ধা! সে ঘরে নেই, বিছানা খালি। আমি চিৎকার করে উঠলাম, স্নিগ্ধা, কোথায় তুমি? স্নিগ্ধা কোথায়? সে কি পালিয়ে গেছে? জমিদার গিন্নি প্রায় অজ্ঞান হয়ে গেলেন। তার কণ্ঠে কেবল একটা আর্তনাদ। সে সে দৌড়ে পালিয়ে গেছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই আমার মনে হলো যেন কেউ আমার বুকে সজোরে আঘাত করল। এতক্ষণ ধরে যে অশুভ শক্তির বিরুদ্ধে আমি লড়ছিলাম, সে আমাকে এক কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিয়েছে। স্নিগ্ধা আবার পালিয়ে গেছে, আর এবার সে আগের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ তার উপর এখন পুরোপুরি সেই অশুভ শক্তির নিয়ন্ত্রণ। এইসব ভেবে আমার কপালে ঘামের রেখা স্পষ্ট হয়ে উঠল। অনিমেষ এবার তার শিকারকে সম্পূর্ণভাবে কবজা করে নিয়েছে। এই যে আমারই এক মুহূর্তের অসতর্কতার ফল। স্নিগ্ধা যে এত দ্রুত দাসীকে জখম করে পালাতে পারবে তা আমি কল্পনাও করিনি। কর্ণপিশাচিনীর শক্তি যে এত প্রবলভাবে তাকে গ্রাস করেছে, সেটা বুঝতেই আমার ভুল হয়েছিল। জমিদার গিন্নির কান্না আর দাসীদের আতঙ্কিত মুখ দেখে আমার ভেতরে একটা অস্থিরতা শুরু হলো।
কিন্তু এই মুহূর্তে বিচলিত হলে চলবে না। জমিদার মশাই, আপনি দ্রুত একজন অভিজ্ঞ কবিরাজ ডাকুন এই দাসীর চিকিৎসার জন্য। আর আপনারা সবাই শান্ত হন, এখন কান্নাকাটি করার সময় নেই। স্নিগ্ধা এখান থেকে পালিয়েছে, এর পেছনে সেই অশুভ শক্তি কাজ করছে। তাকে এখনই খুঁজে বার করতে হবে, নয়তো বিপদ আরো বাড়বে। আমার কথায় জমিদারবাবু কিছুটা আশ্বস্ত হলেন। তিনি দ্রুত কয়েকজন দাসীকে নিয়ে আহত দাসীর শুশ্রূষার ব্যবস্থা করতে গেলেন। আমি ঘরের বাইরে এসে বারান্দার দিকে তাকালাম। অন্ধকার বারান্দা, কেবল দূরে একটা লণ্ঠনের আলো টিমটিম করছে। স্নিগ্ধা কোন দিকে গেল? আমার মনে পড়ল সেই বটের নিচে যজ্ঞ চিহ্নের কথা, যেটা আমি প্রথমে দেখেছিলাম। হয়তো অনিমেষ স্নিগ্ধাকে নিয়ে সেই বিশেষ স্থানেই গিয়েছে। কর্ণপিশাচিনী সাধনার জন্য নির্দিষ্ট তিথি এবং স্থানের প্রয়োজন হয়। সম্ভবত আজ রাতেই সেই অশুভ সাধনার চূড়ান্ত পর্ব সম্পন্ন হবে। আমি দ্রুত জমিদার বাড়ির মূল ফটকের দিকে ছুটলাম। আমার পেছনে জমিদার বাড়ির দুই চাকর হরি আর কানাই আসছিল। তাদের চোখে ভয় স্পষ্ট, কিন্তু তারা আমাকে অনুসরণ করতে দ্বিধা করল না। ফটকের কাছাকাছি আসতেই আমি একটা শীতল হাওয়ার ঝাপটা অনুভব করলাম। মনে হলো যেন কারো অদৃশ্য সত্তা আমার পাশ দিয়ে বয়ে গেল। ফটকটা আগেই খোলা ছিল। আমরা দ্রুত বাইরে এলাম। বাইরে তখন নিকষ কালো অন্ধকার, আকাশে মেঘ, চাঁদ বা তারা কিছুই দেখা যাচ্ছে না। দূরে বটের সেই বিশাল আকৃতির ছায়া দেখা যাচ্ছে। আমি সেদিকেই পা বাড়ালাম। ঠাকুর মশাই, আমরা কি সেই বট গাছের দিকে যাচ্ছি? কানাই ফিসফিস করে জিজ্ঞাসা করল, তার গলায় স্পষ্ট ভয়। হ্যাঁ, আমার মন বলছে অনিমেষ স্নিগ্ধাকে সেখানে নিয়ে গেছে। কর্ণপিশাচিনী সাধনার জন্য উপযুক্ত স্থান সেটি। বটগাছের দিকে যত এগোচ্ছিলাম, বাতাসের ঘনত্ব যেন ততটাই বাড়ছিল। গাছ থেকে এক অদ্ভুত মৃতপ্রায় গন্ধ আসছিল। গা ঝমঝম করা একটা পরিবেশ। গাছের কাছাকাছি আসতেই দেখলাম টিমটিম করে দুটো মশাল জ্বলছে, আর তার আবছা আলোয় যে দৃশ্যটা চোখে পড়ল তা আমার রক্ত হিম করে দিল। বটগাছের নিচে সেই নরবলি যজ্ঞের চিত্র আবার স্পষ্ট হয়ে উঠেছে। সিঁদুর আর কালো কালিতে আঁকা সেই বীভৎস চিত্রটা যেন আরো গাঢ় হয়ে গেছে। যজ্ঞের ঠিক কেন্দ্রে সেই বিশাল মূর্তিটা আবারও দেখা যাচ্ছে। তার চোখগুলো যেন জ্বলছে, আর তার সামনে মাটিতে বসে আছে অনিমেষ। তার পরনে কালো পোশাক, আর সে কিছু অদ্ভুত মন্ত্র বিড়বিড় করে জপ করছে। তার চোখে একটা উন্মাদ দৃষ্টি, মুখটা যেন এক অশুভ হাসিতে বিকৃত হয়ে আছে। আর তার ঠিক সামনে যজ্ঞের দিকে মুখ করে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে স্নিগ্ধা। তার পরনের সাদা শাড়িটা রক্তবর্ণ ধারণ করেছে। মনে হলো সে যেন শেষ নিঃশ্বাস ফেলার জন্য প্রস্তুত। অনিমেষের হাতে একটা চকচকে খঞ্জর দেখা যাচ্ছে, যা সে স্নিগ্ধার বুকের দিকে তাক করে রেখেছে। আমার মনে হলো আমি ঠিক সময় পৌঁছেছি। এক মুহূর্ত দেরি হলে সব শেষ হয়ে যেত। এই সেই চূড়ান্ত মুহূর্ত, যখন কর্ণপিশাচিনীর সাধনা সম্পন্ন হতে চলেছে। আমার ভেতরে শক্তি জেগে উঠল। অনিমেষকে আটকাতেই হবে, আর স্নিগ্ধাকে বাঁচাতেই হবে। কিন্তু এই কর্ণপিশাচিনীর শক্তি এতটাই প্রবল যে তাকে মোকাবিলা করা সহজ হবে না। এই শক্তি শুধু অনিমেষকে প্রভাবিত করছে না, বরং পরিবেশকেও নিয়ন্ত্রণ করছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন প্রতিটি কণা অশুভ শক্তিতে ভরপুর। আমি এক মুহূর্ত নষ্ট না করে সামনের দিকে ছুটতে লাগলাম। অনিমেষ, থামো, থামো, অনিমেষ, থামো! আমার কণ্ঠস্বর অন্ধকারের বুক চিরে ফেটে পড়ল। অনিমেষ আমার দিকে তাকালো। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখে এক বীভৎস হাসি। সে যেন মানুষ নয়,
বরং কোনো অশুভ সত্তার হাতের পুতুল। তারানাথ, সে বিকৃত কণ্ঠে হাসল। তুমি এসেছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আজ রাতে কর্ণপিশাচিনী আমার সাধনা পূর্ণ করবে, আর তার জন্য এই বলির প্রয়োজন। সে খঞ্জর উঁচিয়ে ধরল। আমি মুহূর্তের মধ্যে আমার ঝোলা থেকে কিছু শুকনো দ্রব্য বের করে অনিমেষের দিকে ছুঁড়ে দিলাম। দ্রব্যগুলো বাতাসে ছড়িয়ে পড়তেই একটা ঝাঁঝালো গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। অনিমেষ কয়েক মুহূর্তের জন্য থমকে গেল, তার চোখ দুটো জ্বালা করতে লাগলো। এই সুযোগটাই আমি খুঁজছিলাম। আমি দ্রুত স্নিগ্ধার দিকে এগোলাম, কিন্তু অনিমেষ সঙ্গে সঙ্গেই নিজেকে সামনে নিল। সে মন্ত্র পাঠ করে আমার দিকে এক অদৃশ্য শক্তি নিক্ষেপ করলো। মনে হলো যেন কোনো কঠিন দেওয়াল আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রস্তুত ছিলাম। আমার হাত দুটো বুকের কাছে এনে এক বিশেষ মুদ্রা তৈরি করলাম এবং সেই শক্তিকে প্রতিহত করলাম। শক্তিটা আমার গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গেল, আর তার প্রভাবে পাশের একটা গাছের ডাল মট করে ভেঙে পড়ল। তুমি আমাকে থামাতে পারবে না তারানাথ। অনিমেষ চিৎকার করে উঠল। কর্ণপিশাচিনী আমার সাথে আছে, এই শক্তি অজেয়। আমি দেখলাম স্নিগ্ধা তখনও অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তার প্রাণবায়ু ক্রমশ ক্ষীণ হচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমাকে সরাসরি অনিমেষের উপর আঘাত আনতে হবে, কিন্তু শুধু দৈহিক শক্তি দিয়ে এই অশুভ শক্তিকে আটকানো তো যাবে না। এর জন্য প্রয়োজন মন্ত্রশক্তি। আমি নিজের চোখ বন্ধ করলাম। আমার মস্তিষ্কের ভেতরে পুরনো পুঁথির পাতাগুলো ভেসে উঠল। কর্ণপিশাচিনীকে বশ করার জন্য যে মন্ত্র, তার প্রথম কয়েকটি শব্দ আমার মনে পড়ল। আমি দ্রুত সেই মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার কণ্ঠস্বর ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হতে লাগলো। আমার মন্ত্রের প্রতিটি শব্দ যেন বাতাসের কণা ভেদ করে অনিমেষের দিকে ধেয়ে যাচ্ছিল। আমার মন্ত্রের প্রভাবে অনিমেষ ছটফট করতে লাগলো। তার হাত থেকে খঞ্জরটা ছিটকে পড়ে গেল। তার মুখটা বিকৃত হয়ে গেল, যেন সে তীব্র যন্ত্রণা অনুভব করছে। তার শরীর কাঁপতে লাগলো, আর তার মুখ থেকে অদ্ভুত অস্ফুট শব্দ বের হতে লাগলো। সে যেন কোনো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে। কিন্তু এই মন্ত্র পাঠের সাথে সাথে আমিও একটা তীব্র কষ্ট অনুভব করতে লাগলাম। কর্ণপিশাচিনীর শক্তি এতটাই প্রবল যে তা আমাকেও প্রভাবিত করছিল। আমার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো, বুক ধড়ফড় করতে লাগলো। আমার মনে হলো যেন আমার শরীর থেকে শক্তি শুষে নেওয়া হচ্ছে। হরি আর কানাই ভয়ে দূরে দাঁড়িয়েছিল। তারা এই অলৌকিক যুদ্ধ থেকে হতবাক হয়ে গিয়েছিল। বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে, আর অন্ধকার যেন আরো গভীর হয়ে উঠেছে। আমি জানতাম এই যুদ্ধ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার কোনো বিশ্রাম নেই। আমার মন্ত্রের তীব্রতা অনিমেষকে কাবু করে ফেলেছিল বটে, কিন্তু কর্ণপিশাচিনীর শক্তি তার উপর এমনভাবে ভর করেছিল যে সে যেন অমানসিক ক্ষমতা লাভ করেছিল। আমার মন্ত্র তাকে যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু সম্পূর্ণরূপে বশ করতে পারছিল না। অনিমেষ যন্ত্রণায় গোয়াতে লাগলো। তার শরীর কাঁপছিল, কিন্তু তার চোখে একটা উন্মাদ জেদ দেখা যাচ্ছিল। হঠাৎ করে অনিমেষ এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে উঠল। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলে উঠল, আর তার শরীর থেকে এক ঝলক কালো ধোঁয়া বেরিয়ে আমার দিকে ধেয়ে এলো। আমি সেই ধোঁয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা এতই দ্রুত ছিল যে আমি পুরোপুরি সরে যেতে পারলাম না। মনে হলো যেন অদৃশ্য কোনো হাত আমাকে সজোরে ধাক্কা দিল। আমি ছিটকে পড়লাম মাটিতে। আমার মাথা পাথরের উপর আঘাত খেল। একটা তীব্র যন্ত্রণা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। চোখ খুলতেই দেখলাম অনিমেষ একটা বীভৎস হাসি হাসছে।
তার চোখে বিজয়ীর ঔদ্ধত্য। সে দ্রুত অচৈতন্য স্নিগ্ধাকে তুলে নিল। এক মুহূর্তের মধ্যে সে যেন অন্ধকারে মিশে গেল, আর তাকে দেখা গেল না। চোখের পলকে সে স্নিগ্ধাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু মাথা ঝিমঝিম করছিল। হরি আর কানাই দ্রুত আমার কাছে ছুটে এলো। ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন? হরি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু স্নিগ্ধা। আমার গলায় হতাশা ঝরে পড়ল। সে আবার পালিয়ে গেল। আমার মনে তখন এক গভীর চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অনিমেষ একা এই শক্তি অর্জন করতে পারে না। তার পেছনে কোনো গুরু আছে যে তাকে এই ভয়ঙ্কর কর্ণপিশাচিনী সাধনার মন্ত্র দান করেছে। কে সেই গুরু? আমার অবচেতন মন যেন একটা নামের দিকে বারবার ইঙ্গিত করছিল, রক্তেশ্বর। এই নামটা আমার বহু পুরনো স্মৃতিতে গেঁথে আছে। রক্তেশ্বর এক কুখ্যাত তান্ত্রিক, যার শক্তি এবং ক্রূরতার কথা লোক মুখে প্রচলিত। কিন্তু সে কি এই গ্রামে আছে? আমি মাটিতে চোখ বন্ধ করে বসলাম। চারপাশে তখন গভীর রাত, কিন্তু আমার মন তখন এক অন্য জগতে। আমি আমার আধ্যাত্মিক শক্তিকে কেন্দ্রীভূত করলাম আর মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। মধুসুন্দরী দেবী হলেন সেই শক্তি যিনি আমাকে গুপ্ত তথ্য জানতে সাহায্য করেন, সঠিক পথ দেখান। কিছুক্ষণ পর আমার মনের ভেতরে একটা অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো। সেটা মধুসুন্দরী দেবীর কণ্ঠ। তিনি বললেন, তারানাথ, তুমি ঠিকই ধরেছ। অনিমেষ একা নয়, তাকে এই মন্ত্র দান করেছে তান্ত্রিক রক্তেশ্বর। সে এই গ্রামেরই কোথাও লুকিয়ে আছে। সে এই কর্ণপিশাচিনী সাধনার মাধ্যমে এক বিরাট ক্ষমতা অর্জন করতে চায়, যা দিয়ে সে গ্রামের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো দেবী? সে তো লুকিয়ে রয়েছে। দেবী বললেন, এই গ্রামের উত্তর পশ্চিম দিকে, যেখানে 3টে বটগাছ একসাথে মিশে গেছে, সেখানেই রক্তেশ্বরের ডেরা। সেখানে প্রবেশ করা সহজ নয়, কিন্তু মনে রেখো, তার দুর্বলতা হলো তার অহংকার। সে নিজের শক্তি প্রদর্শনে এতটাই মত্ত থাকে যে তার ফাঁদে সে নিজেই ধরা পড়ে যায়। দেবীর নির্দেশ পেয়ে আমি চোখ খুললাম। আমার মস্তিষ্কের ঝিমঝিম ভাবটা কিছুটা কেটেছে। আমি উঠে দাঁড়ালাম। চলো, দেরি করা যাবে না, আমি হরি আর কানাইকে বললাম। আমাদের এখনই রক্তেশ্বরকে খুঁজে বের করতেই হবে। হরি ভয় পেলেও আমার দৃঢ়তা দেখে আর কিছুই বলল না। কানাইও আমার পেছনে পেছনে আসতে প্রস্তুত হলো। রাতের অন্ধকারে আমরা 3 জন আবার জমিদার বাড়ির বাইরে পা রাখলাম। আমার মনে তখন রক্তেশ্বরের নাম ঘুরপাক খাচ্ছিল। এই অশুভ তান্ত্রিককে থামাতে না পারলে শুধু স্নিগ্ধা নয়, এই পুরো গ্রামই বিপদে পড়বে। আমার চোখে তখন স্পষ্ট সংকল্প, রক্তেশ্বরকে যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে। জমিদার বাড়ি থেকে গ্রামের উত্তর পশ্চিম দিকের রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম। রাস্তা বলতে তেমন কিছুই নেই, কেবল পায়ে চলা সরু পথ, যা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে। পথের দুপাশে ঝোপ জঙ্গল আর উঁচু উঁচু গাছ। বুনো ঝোপঝাড় আর লতাপাতার মধ্যে দিয়ে পথ করে নিতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। বাতাসটা ক্রমে শীতল হয়ে উঠছিল, আর তার সাথে মিশেছিল এক অদ্ভুত গা ছমছমে গন্ধ, যেন পচা পাতা আর ভেজা মাটির এক অস্বস্তিকর মিশ্রণ। গাছের ডালপালাগুলো আঁকা বাঁকা হয়ে আমাদের মাথার উপরে ঝুঁকেছিল। মনে হচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে আমাদের পথ আটকাতে চাইছে।
মাঝে মাঝে শেয়ালের ডাক আর নিশাচর পাখির কর্কশ শব্দ সেই স্নিগ্ধতাকে আরো ভীতিকর করে তুলছিল। হরি আর কানাই আমার আরো কাছাকাছি চলে এলো, যেন এক অদৃশ্য নিরাপত্তার খোঁজে। ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? হরি ফিসফিস করে জিজ্ঞাসা করল। তার গলা ভয়ে প্রায় জড়িয়ে আসছিল। মধুসুন্দরী দেবী পথ দেখিয়েছেন। আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, আমাদের এই গ্রামের উত্তর পশ্চিম দিকে যেতে হবে, যেখানে 3টি বটগাছ একসাথে মিশে আছে। আমরা প্রায় আধ ঘন্টা হেঁটেছিলাম। পথ ক্রমশ দুর্গম হয়ে উঠছিল। গাছের ডালপালাগুলো এত ঘন হয়ে এসেছিল যে চাঁদের ক্ষীণ আলোটুকুও মাটিতে পৌঁছাতে পারছিল না। মনে হচ্ছিল যেন আমরা পৃথিবীর গভীরে এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলেছি। হঠাৎ করে এই বাতাসের গন্ধটা আরো তীব্র হলো। কেমন যেন একটা মিষ্টি অথচ বমন উদ্রেককারী গন্ধ। বুনো ফুলের গন্ধ নয়, বরং কেমন একটা পচা মাংসের মতো। আমার মনের ভেতরে একটা সংকেত বেজে উঠল। আমরা কাছাকাছি চলে এসেছি। কিছু দূর এগোতেই সেই 3টে বিশাল বটগাছ চোখে পড়ল। গাছগুলো এত বিশাল যে তাদের ডালপালাগুলো যেন আকাশ ছুঁয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হলো, গাছগুলোর ডালপালা এমনভাবে পরস্পরের সঙ্গে মিশে গেছে যে দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন একটি বিশাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় নিচের দিকটা আরো গভীর অন্ধকারে ঢাকা। গাছগুলোর নিচে একটা চাপা আলো দেখা যাচ্ছে। রক্তিম আভায় চারপাশের পরিবেশটা কেমন যেন অলৌকিক আর রহস্যময় লাগছে। সেই আলোর দিকে এগোতেই আমার চোখ যা দেখল তাতে আমার শরীর হিম হয়ে গেল। বটগাছ 3টির মাঝখানে একটা ছোট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা পুরনো, জীর্ণ, কিন্তু তার চারিদিকে কেমন যেন একটা অশুভ শক্তি খেলা করছে। কুঁড়ে ঘরের প্রবেশপথে একটা খুলির মালা ঝুলছে, আর তার চারপাশে ছড়ানো আছে কিছু শুকনো অস্থি। কুঁড়ে ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ আলো আসছিল, আর তার সাথে ভেসে আসছিল কিছু বিড়বিড় করা মন্ত্রের শব্দ। সেই মন্ত্রের শব্দগুলো এতটাই অদ্ভুত আর কর্কশ যে আমার গা কাঁটা দিয়ে উঠল। কুঁড়ে ঘরের সামনে মাটির উপর কিছু তাজা রক্তের দাগ দেখা যাচ্ছে, আর সেই রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে কিছু অদ্ভুত প্রতীক। বুঝতে পারলাম এটা রক্তেশ্বরের ডেরা। অনিমেষ নিশ্চয়ই এখানেই এসেছে স্নিগ্ধাকে নিয়ে। আমার মন প্রস্তুত হয়ে উঠল এক কঠিন যুদ্ধের জন্য। রক্তেশ্বরের মোকাবিলা আমাকে করতেই হবে। এই অশুভ তান্ত্রিককে থামাতে না পারলে স্নিগ্ধা আর এই গ্রাম দুটোই ধ্বংস হয়ে যাবে। আমি ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরের দিকে এগোলাম। হরি আর কানাই আমার ঠিক পিছনেই ছিল। তাদের নিঃশ্বাস ফেলার শব্দও যেন শোনা যাচ্ছিল না। কুঁড়ে ঘরের কাছাকাছি এসে আমি থেমে গেলাম। ভেতরে ক্ষীণ আলোর সাথে বিড়বিড় করা মন্ত্রের শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল, আর সেই মন্ত্রের শব্দের ফাঁকে ভেসে আসছিল দুটো ভিন্ন কণ্ঠস্বর। একটা অনিমেষের, যেটা আমি আগেই শুনেছিলাম। তার কথা বলার ধরনে কেমন যেন একটা হিংস্রতা আর উন্মাদনা ছিল। আর অন্য কণ্ঠটা ছিল আরো গম্ভীর এবং কর্কশ। নিঃসন্দেহে সেটা ছিল তান্ত্রিক রক্তেশ্বরের কণ্ঠস্বর। আমি কান পেতে শুনলাম। তাদের কথোপকথন স্পষ্ট না হলেও কিছু শব্দ আমার কানে এলো, যা আমার সন্দেহকে আরো জোরালো করল। প্রথমে শোনা গেল অনিমেষের কণ্ঠ। গুরুদেব, আর কতক্ষণ? স্নিগ্ধা এখন প্রায় আমার হাতের মুঠোয়। কর্ণপিশাচিনীও অধৈর্য হয়ে উঠেছে। তার কণ্ঠে একটা অধৈর্য আর উগ্রতা ছিল। তার উত্তরে রক্তেশ্বরের গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। অপেক্ষা করো মূর্খ, সাধনা সম্পূর্ণ হতে সময় লাগে। দেবী সব সময় সঠিক মুহূর্তে প্রকট হন। সামান্য সময়ের জন্য অস্থির হলে চলবে না। তার
তারানাথ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাকে হটিয়ে দিয়েছ। এখন আর কেউ আমাদের থামাতে পারবে না। অনিমেষ যেন একটা হিস হিস করা হাসির শব্দ করল। হ্যাঁ গুরুদেব, তাকে আমি চোখের পলকে অদৃশ্য করে দিয়েছি। সে আর আমাদের নাগাল পাবে না। স্নিগ্ধার প্রাণবায়ু এখন ক্ষীণ। দেবী তাকে গ্রহণ করতে প্রস্তুত। রক্তেশ্বরের কণ্ঠ এবার আরো গাঢ়, যেন একটা চাপা উল্লাস তার কণ্ঠে। তবেই তো হবে আসল ক্ষমতা লাভ। কর্ণপিশাচিনীর কৃপায় আমরা অজেয় হব। এই গ্রাম আমাদের হাতের মুঠোয় আসবে, আর যে জমিদার আমাদের তুচ্ছ করেছিল তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তাদের কথা শুনে আমার শরীর আরো দৃঢ় হয়ে উঠল। এই লোকগুলো শুধু স্নিগ্ধার জীবন নিয়েই খেলছে না, তারা পুরো গ্রামের উপর আধিপত্য বিস্তার করতে চাইছে। জমিদার বাড়ির অবনীকান্তের প্রতি রক্তেশ্বরের কোনো পুরনো বিদ্বেষ আছে, সেটা এখন পরিষ্কার। অনিমেষ আবার বলল, কিন্তু গুরুদেব, সেই সাধক কি সত্যি ফিরে আসবে না? সে একবার পরাজিত হয়েছে, কিন্তু তার চোখ দেখে মনে হলো না সে সহজে হার মানবে। তার কণ্ঠে সামান্য হলেও সংশয়। রক্তেশ্বর ঠাট্টা করে হাসল। তার হাসিটা এতটাই বীভৎস যে আমার গাও শিউরে উঠল। তারানাথ সে তো একা, আর আমাদের কাছে আছে কর্ণপিশাচিনীর আশীর্বাদ। সে ফিরে এলেও কিছু করতে পারবে না। এখন সময় হয়েছে বলির চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার। স্নিগ্ধাকে প্রস্তুত করো। এই কথাগুলো শুনে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলাম না। স্নিগ্ধার জীবন এখন চরম বিপদে। অনিমেষ আর রক্তেশ্বর যখন কর্ণপিশাচিনীর নামে উল্লাস করছে, তখন আমার কাছে একটাই পথ খোলা, তাদের থামাতে হবে যে কোনো মূল্যে। আমি হরি আর কানাইয়ের দিকে তাকালাম। তাদের চোখ দুটো ভয়ে বিস্ফারিত। তারা স্পষ্ট শুনতে পাচ্ছিল ভেতরের কথোপকথন। আমি তাদের দিকে তাকিয়ে চাপা স্বরে বললাম, তোমরা এখানেই থাকো, আমি ভেতরে যাচ্ছি। যাই ঘটুক না কেন, তোমরা আমার অনুমতি ছাড়া ভেতরে কিন্তু আসবে না, ঠিক আছে? তাদের দুজনের মুখ ভয়ে সাদা হয়ে গেল, কিন্তু তারা মাথা নেড়ে আমার কথায় সায় দিল। আমি জানি তাদের পক্ষে এর বেশি কিছু আশা করা যায় না। এবার আমাকে একাই এই অশুভ শক্তির মোকাবেলা করতে হবে। আমার হাত ছড়ির উপর চেপে বসল, আর আমি দৃঢ় পদক্ষেপে কুঁড়ে ঘরের প্রবেশদ্বারের পথে গিয়ে দাঁড়ালাম। ঘরের প্রবেশ পথের দিকে এগিয়ে গেলাম। রক্তেশ্বর আর অনিমেষের এই অশুভ ষড়যন্ত্র আমাকে শেষ করতেই হবে। কুঁড়ে ঘরের জীর্ণ দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত উষ্ণ বাতাস আমার মুখে ঝাপটা মারল। ঘরের ভেতরে একটা ছোট অগ্নিকুণ্ড জ্বলছে, আর তার রক্তিম শিখায় আলোকিত হয়ে আছে এক বিভৎস দৃশ্য। ঘরের মাঝখানে একটা মাটির বেদি, আর তার উপরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে স্নিগ্ধা। তার পরনে এখনো সেই রক্তবর্ণের শাড়ি, যা দেখে মনে হচ্ছে তার শরীর থেকে যেন প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। বেদির একপাশে বসে আছে রক্তেশ্বর। তার পরনে কালো আলখাল্লা, মুখটা রুক্ষ আর কুঁচকানো, চোখ দুটো যেন গভীর গর্তের ভেতরে জ্বলন্ত অঙ্গারের মতো দেখাচ্ছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে অনিমেষ। তার চোখে তখন উন্মাদনা আর লোভের রেশ। রক্তেশ্বরের হাতে একটা নরমুণ্ড, আর অনিমেষের হাতে সেই চকচকে খঞ্জর। তারা দুজনেই স্নিগ্ধার দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করছিল। তাদের মন্ত্রের শব্দে ঘরের বাতাস থরথর করে কাঁপছিল। আমার উপস্থিতি টের পেয়েই রক্তেশ্বর আর অনিমেষ মন্ত্রপাঠ থামিয়ে আমার দিকে তাকালো। তাদের চোখে মুহূর্তের জন্য একটা বিস্ময় দেখা গেলেও পরক্ষণেই তা হিংস্রতায় পরিণত হলো। তারানাথ, তুমি আবার এসেছো। রক্তেশ্বরের কর্কশ কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। তার হাসিটা ছিল বীভৎস,
যেন নরকের আগুন তার মুখ থেকে বের হচ্ছে। তোমাকে তো আমি শেষ করে দিয়েছিলাম, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো দেখছি। অনিমেষ খঞ্জর উঁচিয়ে ধরল। গুরুদেব, ওকে শেষ করে দিন, ও আমাদের সাধনা সম্পূর্ণ হতে দেবে না। আমি এক মুহূর্ত দেরি না করে আমার ঝোলা থেকে কিছু পবিত্র আকন্দ মালা বের করে নিলাম। এই আকন্দ মালা বেশ শক্তিশালী। মহাদেবের অভিষেকের সময় এই আকন্দ ব্যবহৃত হয়েছিল। বহু সাধনার ফল, যা অশুভ শক্তিকে দুর্বল করতে সক্ষম। তোমাদের অশুভ সাধনা এই মুহূর্তে শেষ হবে রক্তেশ্বর। আমার কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল। তোমাদের মতো অপশক্তি স্থান এই পৃথিবীতে নেই। আমি দ্রুত সেই আকন্দ অনিমেষের দিকে ছুঁড়ে দিলাম। ফুলের মালা তার গায়ে লাগতে সে যন্ত্রণা চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো, যেন তার ত্বক পুড়ে যাচ্ছে। সে ছটফট করতে লাগলো। তার হাতের খঞ্জরটা ছিটকে পড়ল। অনিমেষ যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে পিছিয়ে গেল। তার মুখটা বীভৎসভাবে বিকৃত হয়ে উঠল। কিন্তু রক্তেশ্বর ছিল আরো শক্তিশালী। সে আমার দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করতে শুরু করলো। তার চারপাশ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। মনে হলো যেন শত শত অদৃশ্য হাত আমাকে টেনে ধরছে, আমার শ্বাস রোধ করার চেষ্টা করছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করলাম। আমার শরীর কাঁপতে লাগলো, কপাল থেকে ঘামের ধারা নামতে লাগলো। মূর্খ সাধক! রক্তেশ্বর চিৎকার করে উঠল। আমার শক্তি তুমি কল্পনাও করতে পারবে না। কর্ণ পিশাচিনী আমার সাথে আছে। আমার মনে পড়ল মধুসুন্দরী দেবীর কথা। ওর দুর্বলতা হলো ওর অহংকার। রক্তেশ্বরের সেই অহংকারই তার ধ্বংসের কারণ হবে। আমি আমার শেষ শক্তি দিয়ে একটা বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করলাম, যা তার অহংকারের উপর আঘাত হানবে। এই মন্ত্রগুলো সেই সব দেবতার যারা অহংকারীদের পতন ঘটান। আমার মন্ত্রের তীব্রতা এতটাই ছিল যে পুড়ে ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে লাগলো। অগ্নিকুণ্ডের শিখা আরো তীব্র হয়ে উঠল। মনে হলো যেন তাতে কোনো অদৃশ্য শক্তি প্রবেশ করেছে। রক্তেশ্বরের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। তার মন্ত্রের সুর দুর্বল হয়ে আসতে লাগলো। তার শরীর কাঁপতে শুরু করলো, আর তার চোখ দুটোতে এক গভীর আতঙ্ক দেখা দিল। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না! রক্তেশ্বর চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো, আর সে দুর্বল হতে শুরু করলো। তার অহংকারের দর্প ভেঙে চুরমার হয়ে গেল। সেই মুহূর্তে কর্ণপিশাচিনীও যেন তাকে ছেড়ে চলে গেল। তার শক্তি দ্রুত বিলীন হয়ে যাচ্ছিল। রক্তেশ্বর যন্ত্রণায় কাতরাতে লাগলো। তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। এক মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরটা নিস্তেজ হয়ে গেল। তার চোখ দুটো খোলা ছিল, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। তান্ত্রিক রক্তেশ্বর, যার অহংকার তাকে গ্রাস করেছিল, শেষ পর্যন্ত নিজেরই তৈরি করা জালে আটকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। রক্তেশ্বরের মৃত্যু হতেই অনিমেষের মুখ থেকে সেই উন্মাদনা আর হিংস্রতার ছাপ মুছে গেল। সে হতভম্ব হয়ে চারিদিকে তাকালো, যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। তার চোখে এখন কেবল ভয় আর আতঙ্ক। সে বুঝতে পারল তার গুরু শেষ হয়ে গেছে, আর কর্ণপিশাচিনীর শক্তিও তাকে ছেড়ে চলে গেছে। না! অনিমেষ একটা আর্তনাদ করে উঠল। সে দ্রুত কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তার চোখের সামনে তখন কেবল একটা পথই খোলা, পালিয়ে যাওয়া। আমি জানি অনিমেষকে পালাতে দেওয়া যাবে না। সে একজন বিপজ্জনক ব্যক্তি, যে হয়তো ভবিষ্যতে আরো বড় কোনো অঘটন ঘটাতে পারে। আমি ক্লান্ত শরীর নিয়েও তার পেছনে ছুটতে শুরু করলাম। কুঁড়ে ঘরের বাইরে এসে দেখলাম হরি আর কানাই ভীত চোখে দাঁড়িয়ে আছে। ধরো ওকে, ওকে ধরো, ওকে পালাতে দিও না, ধরো! আমি চিৎকার করে বলার চেষ্টা করলাম, কিন্তু অতটাও পারলাম না। অনিমেষ দ্রুত ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটছিল। সে গ্রামের পথ ধরে জমিদার বাড়ির দিকেই ছুটে যাচ্ছিল। হয়তো ভেবেছিল সেখানে গিয়ে আত্মগোপন করবে।
কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। জমিদার বাড়ির ফটকের কাছে পৌঁছতেই সে দেখল জমিদার অবনীকান্ত রায়চৌধুরীর কয়েকজন পেয়াদা সেখানে দাঁড়িয়ে আছে। তারা দাসীর চিৎকার আর কুঁড়ে ঘরের দিক থেকে আসা আলো দেখে ততক্ষণে সজাগ হয়ে উঠেছিল। অনিমেষকে দেখেই পেয়াদারা দ্রুত তাকে ঘিরে ফেলল। অনিমেষ পালানোর চেষ্টা করলো, কিন্তু তারা তাকে পাকড়াও করে ফেলল। সেই মুহূর্তে জমিদার বাড়ির সমস্ত রাগ, সেই দাসীর আহত হওয়ার যন্ত্রণা আর স্নিগ্ধার দুর্দশার প্রতিশোধ যেন পেয়াদাদের চোখে ফুটে উঠল। তারা অনিমেষকে নির্মমভাবে মারতে শুরু করলো। লাথি ঘুষি একটানা মার। অনিমেষের আর্তনাদ রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করল। পেয়াদাদের এই উন্মত্ত প্রহার থেকে তার আর বাঁচার উপায় ছিল না। কিছুক্ষণের মধ্যেই অনিমেষের শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। তার আর্তনাদ থেমে গেল। জমিদার বাড়ির পেয়াদারা তাদের হাতেই অনিমেষের জীবন শেষ করে দিল। জমিদার বাড়ির পেয়াদাদের হাতেই অনিমেষের জীবন শেষ হলো। তার অশুভ সাধনার অবসান ঘটল এক নির্মম পরিণতির মাধ্যমে। আমি ধীরে ধীরে অনিমেষের নিথর দেহের দিকে এগিয়ে গেলাম। আমার মন তখন ক্লান্তিতে ভারাক্রান্ত। স্নিগ্ধা বেঁচে গেছে, রক্তেশ্বর পরাজিত হয়েছে, অনিমেষও তার কর্মের বল পেয়েছে। কিন্তু এই ঘটনার রেশ আমার মনে গভীর ছাপ ফেলে গেল। কর্ণপিশাচিনীর এই অশুভ সাধনা এই গ্রামের বুকে একটা কালো দাগ রেখে গেল। এরপর স্নিগ্ধা ঠিক হয়ে গেল দিন কতক পরে। জমিদার বাবু তার নতুন করে বিয়ে দেবেন বলে ঠিক করলেন। আমি বিদায় নেবই ভাবছিলাম, কিন্তু উনি আমাকে অনেক ধন্যবাদ আর একটা মোটা প্রণামী দিলেন। বৃষ্টি থেমে গেছে। ঘরের মধ্যে সিগারেটের ধোঁয়া একটা গুমোট ভাব সৃষ্টি করছিল। তারানাথ তার সিগারেটে শেষ সুখ টান দিলেন এবং ছায়দানি রূপে ব্যবহৃত নারকেলের মালা সেটা গুঁজে দিয়ে বললেন, কিশোরী, জানালাটা খুলে দাও, ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করুক।